কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, প্রথমে বলে রাখি, আমি ক্লাসটা শুরু করার আগে জাস্ট কিছুটা সময় খরচ করছি সেটের কোন প্রশ্নগুলোর উত্তর চেঞ্জ হতে পারে বা চ্যালেঞ্জেবল প্রশ্ন উইথ সাপোর্টিং ডকুমেন্টস, মানে কি কি ডকুমেন্টস এর পার্সপেক্টিভে দেওয়া যেতে পারে। তো প্রথমে আমার কাছে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এক্স সিরিজের থেকে 11 নম্বর প্রশ্ন। দেখো, 11 নম্বর প্রশ্নটা ক্লাসে বহুবারই করানো হয়েছে। প্রশ্নটা হচ্ছে কি দেখো, তারপরে তোমাদের কমেন্টসও দেখবো। অ্যারেঞ্জ দ্য ইন্টারেস্ট গ্রুপ অ্যাজ গিভেন বাই গ্র্যাভিয়েল অ্যালমন্ড ইন সিকুয়েন্সিয়াল অর্ডার। দেখো, গ্র্যাভিয়েল অ্যালমন্ড যে বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠীগুলো হয় সেগুলোকে কিভাবে সাজিয়েছেন। দেখো, নর্মালি গ্র্যাভিয়েল অ্যালমন্ড তার বইতে স্বার্থ গোষ্ঠীগুলোর কোনো ক্রোনোলজিক্যাল অর্ডার দেননি, কিন্তু নেটে এই প্রশ্নটা বহুবার পিওয়াই কিউ আকারে এসেছে, আমরা দেখতে পাই। এবং এর সাথে সাথে আমরা এটাও দেখতে পাই যে বিভিন্ন যে ইগনুর মেটেরিয়ালস বা বিভিন্ন স্টাডি মেটেরিয়ালসে যে উত্তরটা দেওয়া থাকে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তার আগে আমরা দেখব 11-র অ্যান্সার কিটা কি দিয়েছিল। 11-র অ্যান্সার কি দিয়েছে? এ। দেখো, 11-র উত্তর দিয়েছে এ, যেটা একদমই হবে না। উত্তরটা তাহলে কি হওয়া উচিত ছিল? তোমরা কমেন্টসও করেছো, কিন্তু আমরা জানি যে কোনো কিছু চ্যালেঞ্জ করতে গেলে মূলত কিছু সাপোর্টিং ডকুমেন্টস লাগে। সাপোজ ধরো 11 নম্বর প্রশ্নের আমি একটা সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের সামনে যদি প্রেজেন্ট করার চেষ্টা করি, এটা মূলত ইগনুর যে স্টাডি মেটেরিয়াল সেটা, কারণ এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ওপেন ইউনিভার্সিটি, কাজেই এই স্টাডি মেটেরিয়ালসটার ভ্যালিডিটি কিন্তু অনেক বেশি। তো অ্যালমন্ড ইন্টারেস্ট গ্রুপের যে ক্লাসিফিকেশনটা করেছে, ইগনুর যে স্টাডি মেটেরিয়ালসে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে কি, ইনস্টিটিউশনাল, অ্যানোমিক, অ্যাসোসিয়েশনাল, নন অ্যাসোসিয়েশনাল, IAAN, ইনস্টিটিউশনাল, অ্যানোমিক, অ্যাসোসিয়েশনাল, নন অ্যাসোসিয়েশনাল। তাহলে ইনস্টিটিউশনালটা প্রথমে আসতো 1, তারপরে আসতো হচ্ছে অ্যাসোসিয়েশনাল 3, তারপরে হচ্ছে, বা সরি, আমরা 4ও ধরতে পারতাম, তারপরে হচ্ছে নন অ্যাসোসিয়েশনাল, লাস্টে আসতো 1, প্রথমে আসতো। এবারে 1 প্রথমে রয়েছে এই অপশানটিতে, 1 রয়েছে প্রথমে একমাত্র এই অপশানটিতেই। তাহলে কোনোভাবেই এ হচ্ছে না, এটা আমরা বুঝতেই পারছি। আইদার এখানে বি করতে হবে, না হলে অপশানের সিকোয়েন্সেই ভুল রয়েছে। কারণ আমরা ইগনুর মেটেরিয়ালসে যেটা পাচ্ছি, ইনস্টিটিউশনের পরে অ্যানোমিক, যেটা অর্থাৎ ইনস্টিটিউশনের পরে অ্যানোমিক মানে 1-এর পরে 4, যেটা কোনো অপশানে নেই। তাহলে আমাকে হয় বি ধরতে হবে, না হলে পুরোটাই কিন্তু ভুল হচ্ছে। কাজে এই প্রশ্নটা তোমরা চাইলে কিন্তু চ্যালেঞ্জ কিন্তু করতে পারো, এই প্রশ্নটা কিন্তু করতে পারো। কারণ এটা হয় তোমাদের অ্যান্সার বি করবে, না হলে বলবে যে অপশানস প্রিপারেশনে ভুল, কাজেই ঠিক করুক বা ভুল করুক সবাইকে একটা নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। নেটের প্রশ্ন নিয়ে আলোচনায় আসবো অবশ্যই পেপার 1 পড়ানোর আগে। তাহলে এই প্রশ্নের একটা সাপোর্টিং ডকুমেন্টস তোমরা পেয়ে গেলে, যে ইগনুর মেটেরিয়ালস। পুরো এই জায়গাটা তোমরা স্ক্রিনশট ইমেল করে দিতেই পারো। নেক্সট প্রশ্ন যদি আমি দেখি, কিছু প্রশ্ন আছে কনফিউজিং, যেগুলোতে আমি যাচ্ছি না, কিন্তু খুব সহজ কিছু প্রশ্ন ভুল আছে, যেমন মেজরিটারিয়ানিজম এমপ্লয়িজ, এটা যে কেউ করতে পারবে। সংখ্যা গরিষ্ঠবাদ হলো রুল বাই মেজরিটি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কনসোসিয়েশনালিজম, অ্যান্ড নান অফ দ্য অ্যাভভ। 20-র যদি আমরা অ্যান্সারটা দেখার চেষ্টা করি, উত্তর দিয়েছে ডি, নান অফ দ্য অ্যাভভ। এবারে নর্মালি যদি আমরা দেখি, হতেই পারে হয়তো এরা নান অফ দ্য অ্যাভভ বলছে ঠিকই, সংখ্যাগরিষ্ঠবাদ হলো, বাট আমরা নর্মালি যেটা ইন দ্য জেনারেল সেন্স ভাবি বা জানার চেষ্টা করি সেটা হচ্ছে এ, মেজরিটারিয়ানিজম মানে রুলস বাই দ্য মেজরিটি। এটা নর্মালি যে কোনো বইতেই তুমি যাও না কেন, যে কোনো টেক্সট হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, আমি সাপোজ দেখা গেল হয়তো একদম যে ব্রিটেনিকার যে উইকিগুলো হয়,
এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকাতে দেখো প্রথম লাইনটাতেই লিখেছে যে মেজরিটারিয়ানিজম, দ্য আইডিয়া দ্যাট দ্য নিউমেরিক্যাল মেজরিটি অফ আ পপুলেশন শুড হ্যাভ দ্য ফাইনাল সে। তার মানে কি, সংখ্যাগরিষ্ঠের শাসন, এটাই কিন্তু বলার চেষ্টা করছে। দ্যাটস ওয়াই আমরা ধরতে পারি যে এটার উত্তর এ হওয়াটাই উচিত ছিল, এটার উত্তরটা এ হওয়াটাই কিন্তু উচিত ছিল বলে আমরা ধরতে পারি। কিন্তু এই প্রশ্নটার উত্তর এ করলেও কিন্তু করতে পারতো, ঠিক আছে, অসুবিধা নাই। নেক্সট যদি প্রশ্নে যাই, এই প্রশ্নটা 50 নাম্বার প্রশ্নটা আমার মনে হয় এটাতে সবাই নাম্বার পেতে পারো, কারণ এখানে কোডিংগুলো মনে হচ্ছে ঠিকঠাক সাজানো নেই। কারণ এখানে প্রশ্নটা দিয়েছিল অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দেয়ার এস্টাবলিশমেন্ট। দেখো, ন্যাশনাল কমিশনস এসসি অ্যান্ড ন্যাশনাল কমিশন এসটি দুটোই 2004-এ তৈরি হয়েছিল। ওমেন্সদের যে ন্যাশনাল কমিশনস সেটা তৈরি হয় 1992-তে, আর হিউম্যান রাইটস কমিশন সেটা তৈরি হয় 1993-তে, তাহলে প্রথমে হবে ওমেন, তারপরে হবে হিউম্যান রাইটস, মানে 2 আগে 2-এর পরে 4। এবারে 2 আগে 2-এর পরে 4 কোনো অপশানসেই নেই, বরং মাঝখানে চলে এসছে 3 দিয়ে দিয়েছে, অর্থাৎ ন্যাশনাল কমিশনস ফর এসটি। মানে এদের যদি অপশানস ফরমেশনস মনে হচ্ছে ভুল রয়েছে, যদি আমি বিও ধরি, কিন্তু 50-এর উত্তর আমরা দেখি কি দিয়েছে, এরা সি দিয়েছে। আচ্ছা, এটাও একটা প্রশ্ন, এবং এটাতে কোনো সাপোর্টিং ডকুমেন্টস নয়, এটা তোমরা ইন্টারনেটে সার্চ করে করে সমস্ত যে এস্টাবলিশিং ইয়ারগুলোকে একটা জায়গায় মার্জড করে দিলেই কিন্তু নর্মালি কিন্তু হয়ে যাবে। এটা গেল একটা প্রশ্ন। তারপরে হচ্ছে 65, প্ল্যানিং কমিশন was constitutional body, statutory body, parliamentary creation আর জুডিশিয়াল ক্রিয়েশন। এটা কি করতে পারো? 65-এর অ্যান্সার কি দিয়েছে? বি দিয়েছে, অর্থাৎ বলছি এটা একটা স্ট্যাটিউটারি বডি, এটা দিয়েছে। আচ্ছা, আমরা তো একটু দাঁড়াও, তাহলে এটা কি হওয়া দরকার? সাংবিধানিক সংস্থা নয় প্ল্যানিং কমিশন, এটা আমরা প্রত্যেকে জানি। স্ট্যাটিউটারি বডি নয়, কারণ আমরা পড়তে গিয়ে দেখতাম যে প্ল্যানিং কমিশন ইজ নাইদার কনস্টিটিউশনাল নর স্ট্যাটিউটারি, তাহলে এ বি তো হবেই না, এ এবং বি কোনো মতেই হবে না। বিচার বিভাগের সৃষ্টি, তাও একদম নয়। তারপরে কি দেখো, আ পার্লামেন্টারি ক্রিয়েশন, সংসদের সৃষ্টি। দেখো, সি করলেও করতে পারো, বাট সিটাও ঠিক নয়। অ্যাকচুয়ালি প্ল্যানিং কমিশনস হচ্ছে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। সি করলে করা যেতেও পারত, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। মূলত এটা শাসন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী কি হয়েছিল, তৈরি কিন্তু হয়েছিল। এটা অ্যাকচুয়ালি কোনো অপশনসগুলোই আমরা বলতে পারি যে কার্যকর নয়। এবারে চাইলে সিটাও করতে পারতো, কিন্তু বি তো কোনো মতেই হবে না। আচ্ছা, কেন হবে না, এটারও একটা সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে এনসিইআরটি মেটেরিয়ালস, সিবিএসসি বোর্ডের। এই জায়গাটা দেখো কি বলেছে, প্ল্যানিং কমিশন ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বডি ফর কান্ট্রিজ প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। দেশের পরিকল্পনা এবং উন্নয়নের জন্য এই কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাট দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ ইন মার্চ 1950
1950 সালে এটি তৈরি হয়েছে, নট বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট, এটা কোনো পার্লামেন্টের আইনের মাধ্যমে নয়, নট অ্যাজ এ পার্ট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে দেখো বলে দিচ্ছে যে এটা পার্লামেন্টের আইনও নয়, এটা কনস্টিটিউশনেরও পার্ট নয়, তাহলে এবি হবেই না কোনো মতে। ইট ওয়াজ সেট বাই দ্য ক্যাবিনেট রেজলিউশন, এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত, শাসন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই প্রশ্নটাও কিন্তু উত্তরটা ভুল, মানে অ্যাকচুয়ালি কোনোটাই উত্তর নয়, তাও যদি আমরা কাছাকাছি যাই সি উত্তরটা করতে পারতাম। নেক্সট 67, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন অ্যাবাউট দ্য কনস্টিটিউশনস ওয়াট ইনান্সিয়েটেড বাই দ্য সুপ্রিম কোর্ট। এটা খুব সহজ প্রশ্ন, যে মৌলিক কাঠামো এই কনসেপ্টটা কোথা থেকে এসেছিল। উত্তর দিয়েছে গোলকনাথ, গোলকনাথ হয়তো ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিল, বাট উত্তরটা হওয়া উচিত বি, কেশবানন্দ ভারতীতেই বেসিক স্ট্রাকচারের কনসেপ্ট রয়েছে। কেশবানন্দ ভারতীতেই বেসিক স্ট্রাকচারের মানে কনসেপ্ট রয়েছে, যেটা অপশানসটা কিন্তু অ্যান্সার কিতে ভুল দিয়েছে। কেন? কারণ এটারও আমি যদি তোমাদেরকে মেটেরিয়ালস দেখানোর চেষ্টা করি, একদম জে স্টোরের মেটেরিয়ালস, মানে জে স্টোরে আপলোডেড রয়েছে একটা আর্টিকেল রয়েছে, বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই আর্টিকেলটা বীরেন্দ্র কুমার বলে একজন লিখেছেন, জার্নাল অফ দ্য ইন্ডিয়ান ল ইনস্টিটিউশনের, জার্নাল অফ দ্য ইন্ডিয়ান ল ইনস্টিটিউটের বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। একদম দেখো ওনার আর্টিকেলের প্রথমেই লেখা আছে, আর্টিকেলের প্রথম লাইনেই বলে দিয়েছে, দ্য প্রিন্সিপাল অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ প্রোপাউন্ডেড বাই দ্য সুপ্রিম কোর্ট ইন 1973 ইন কেশবানন্দ ভারতী। বলে দিয়েছে যে 1973 সালের কেশবানন্দ ভারতী মামলাতে বেসিক স্ট্রাকচারের ধারণাটির উদ্ভব ঘটেছে। তাহলে এটা তো খুব ইজি ছিল, ভুল দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। তারপর আরেকটা প্রশ্ন দেখলাম, সেটা হচ্ছে 69 উত্তর কি দিয়েছে? বি দিয়েছে। 69 উত্তর দিয়েছে বি অ্যান্সার কিতে। প্রশ্নটা কি? অনুরাধা ভাসিন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2020, হোয়াট ডিড দ্য সুপ্রিম কোর্ট ইন্ডিয়া ডিক্লেয়ার? ভারতের সুপ্রিম কোর্ট অনুরাধা ভাসিন বনাম ভারত সরকারের মামলায় কি ঘোষণা করেছিল? ভারত সরকারের মামলায় কি ঘোষণা করেছিল? আচ্ছা, উত্তর দিয়েছে বি। এই মামলাটা কি একটু দেখে নি আগে, কোশ্চেন নাম্বার 69 মামলাটা কি আছে একটু দেখে নি। দেখো, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন অনুরাধা ভাসিন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া হেল্ড দ্যাট দ্য রাইট টু ফ্রি স্পিচ and freedom to carry out one's trade of profession via medium of the internet is a fundamental right. ইন্টারনেট একটা মৌলিক অধিকার, এই ইন্টারনেটটাকে কাজে লাগিয়ে কেউ তার বাণিজ্য করতেই পারে, কারণ তার ফ্রি স্পিচ বাক মতামতের অধিকার রয়েছে। এটা মূলত অনুরাধা ভাসিন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার রিসেন্ট যে কেস, তার জাজমেন্ট। তাহলে বি কোনো মতেই তো হওয়া উচিত নয়। রাইট টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট। আন্তর্জাল ব্যবহার একটি মৌলিক অধিকার নয়, এটা তো ভুল দিয়েছে, কিন্তু এটা হওয়া উচিত কি? সি। দেখো তাই লেখা আছে, পেশা ব্যবসা করার ক্ষেত্রে সুবিধা বাক মতামত, এটা সি অ্যান্সার কিন্তু হওয়া উচিত ছিল। ইয়েস, এটার উত্তর সি হওয়া কিন্তু উচিত ছিল। এরকম অনেক প্রশ্ন রয়েছে, ক্লোজগুলোতে গেলাম না। যেমন ধরো একটা ক্লোজ প্রশ্ন কয়েকটা যদি বলি, এই যে 45 নম্বর প্রশ্নটা, এটা নর্মালি আমরা যদি দেখি, মার্কসিজম অ্যাকনলেজ দ্য রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট, একদম ঠিক। মার্কসিজম কনসিডার্ড দ্য স্টেট অ্যাজ এ মেয়ারলি এ টুল অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মার্ক্সবাদে কেবলমাত্র
শিল্পপতিদের যন্ত্র মনে করে, দুটোই ঠিক হওয়া উচিত ছিল। কিন্তু 45-এর যদি আমরা অ্যান্সার দেখি, সি দিয়েছে। দেখো শুধু একটা ঠিক দিয়েছে, কাজে এটা চ্যালেঞ্জ করা যেতে পারে। কিন্তু দেখো আবার এটাতে আমরা গ্যারেন্টিকেও দিতে পারি না যে নাম্বার পাবেই। কেন পাবেই? কারণ ধরো এরকম হতেই পারে যে এখানে দ্বিতীয় বক্তব্যটা প্রথম বক্তব্যের পার্সপেক্টিভে হয়তো দিয়েছে। মানে প্রথম বক্তব্য কি, রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্রতা রয়েছে। আর আপেক্ষিক স্বাতন্ত্র্য মানে কি, রাষ্ট্র সবসময় যে শিল্পপতিদের হয়েই কাজ করে তা নয়, অনেক সময় সাধারণ মানুষের হয়েও কাজ করতে পারে। সেক্ষেত্রে যদি রিলেটিভ অটোনমি থেকে যদি দ্বিতীয় বক্তব্যটা নেওয়া হয় তাহলে ঠিক আছে। কাজে এটা চ্যালেঞ্জ করা যে খুব একটা যুক্তিসঙ্গত তা নয় এই 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 প্রশ্নটার ক্ষেত্রে। তো এরকম সেটে দেখলাম, তার মানে 4-5টা এরকম রয়েছে যেগুলো তোমরা নাম্বার পাবেই, যে ডকুমেন্টসগুলো আমি তোমাদের সামনে দেখালাম। এবারে নেটের প্রশ্নটা আমি স্টাডি করে আজকে বলে দিব যে কি কি জায়গা রয়েছে, কি কি সমস্যা রয়েছে। আমাকে তোতন মনে হয় প্রশ্নটা পাঠিয়েছে, দেখলাম, অসুবিধা নেই। তো এবারে আসি পলিটিক্যাল সায়েন্সের আলোচনাতে। দেখিনি, দেখব, সরি, ফার্স্ট পেপারের আলোচনাতে। আচ্ছা, প্রথমত ফার্স্ট পেপারের ক্লাস একদিন আমি করিয়েছি। সেই ক্লাসটিতে আমি প্রথমে তোমাদেরকে শুরু করিয়েছিলাম হচ্ছে বেসিক ম্যাথ দিয়ে। বেসিক ম্যাথ দিয়ে আমি শুরু করিয়েছিলাম। মূলত প্রফিট এবং লস ওই ধাঁচের যে প্রশ্ন, না যদি প্রশ্নর, দেখো তোমাদের বলেছি, দেখা গেল সব অপশান ভুল, তাহলে সবাই নাম্বার পাবে। আর অপশান চেঞ্জ হলো, তাহলে যারা আগে থেকে সঠিক অ্যান্সার দিয়েছিল তারাই শুধু নাম্বার পাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা প্রফিট লস করেছিলাম বেসিক। আমি 4টে অঙ্ক দিয়েছিলাম, অনেকে অ্যান্সার করেছো, অনেকে গ্রুপে অ্যান্সার দিয়েওছো। তো সেই অ্যান্সারগুলো তো আমি অবভিয়াসলি দেখিয়ে দিব। তার আগে সেট 1-এ পেপার 1-এ চ্যালেঞ্জেবল কোশ্চেন, আচ্ছা আমি দেখে নিব, কারণ আমি দেখাও হয়নি, আমি জাস্ট আজকে পলিটিক্যাল সায়েন্সটাই দেখলাম। যদি হয় 13 তারিখ পর্যন্ত রয়েছে, আমি আজকে বলে দেবো। আচ্ছা, কোশ্চেনগুলো সলভ তো করাবো ঠিকই, যে 4টি আমি দিয়েছিলাম। গ্রুপে দেখলাম খুব সুন্দরভাবে অনেকে সলভও করেছো। কিন্তু সেই সলভ করার আগে আজকে থেকে আমরা যেহেতু পেপার 1টাকে ঠিকঠাকভাবে পড়ারও চেষ্টা করব ম্যাথের সাথে সাথে। কারণ অনেকে এরকম থাকবে, সেটা হচ্ছে যে কিনা অনেকে ম্যাথটাকে একটু নিজেদের উইক জোন মনে করো, বলে যে থিওরিটার উপরে খুব ভরসা করো। তো একটা থিওরিটিক্যাল পেপারও আজকে শুরু করছি ম্যাথের সাথে সাথে। তো থিওরিটিক্যাল পেপারটা হচ্ছে কমিউনিকেশন দিয়ে আমি শুরু করব এই বছরের ক্লাস থিওরি। আমাদের পেপার 1-এর সিলেবাসে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইউনিট নাম্বার 3-তে রয়েছে কমিউনিকেশন। আগে মনোযোগ দিয়ে কমিউনিকেশন ক্লাসটা বোঝার চেষ্টা করবে। খুব মানে অনেক দিন সময় লাগবে, কারণ হাতে যেহেতু সময় রয়েছে, অনেক কিছু আমরা বোঝার চেষ্টা করব। আজকে বোর্ড ওয়ার্কের মাধ্যমে বুঝবো, পরে আমরা পিডিএফ দিয়ে বোঝানোর চেষ্টা কিন্তু করব। আচ্ছা, প্রথমত আমাদের পেপার 1-এর সিলেবাসে এখনো পর্যন্ত, আচ্ছা 4 নম্বর ইউনিট হচ্ছে কমিউনিকেশন। 4 নম্বর ইউনিট হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা। যেটা মাথায় রাখা দরকার, এই যে কমিউনিকেশন, এটা একটা ল্যাটিন শব্দ, কমিউনিস। ল্যাটিন শব্দ কমিউনিস থেকে এসছে। কমিউনিস কথাটার অর্থ হচ্ছে কমন। ল্যাটিন শব্দ কমিউনিস থেকে এসছে, যেটার অর্থ হচ্ছে কি কমন। কেন কমন কথাটা থেকে কমিউনিকেশন কথাটা এলো ল্যাটিন শব্দ কমিউনিস থেকে? কারণ কমিউনিকেশন যখন আমরা করি, একজন অন্যজনের সাথে কথা বলি,
আমরা কি করি, কিছু কমন আইডিয়া বা কিছু কমন ইনফরমেশন শেয়ার করি। যখন আমরা কমিউনিকেশন করি তখন আমরা কি করি, কিছু কমন আইডিয়া বা কিছু কমন ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি। দেখো, আমি যে কথাগুলো বলবো বাকিরাও সেই সেম কথাই বলবে, কেউ আলাদা কিছু কথা বলবে না। মানে অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠে আমিও যদি গুড মর্নিং বলি, তো অন্যজন গুড মর্নিং বলবে, হয়তো তার ভাষাটা আলাদা হতে পারে, ল্যাঙ্গুয়েজটা আলাদা হতে পারে, বাট মিনিংটা একই হবে। তার মানে কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো মানে কমন আইডিয়া বা কমন ইনফরমেশনগুলোই চারিদিকে ছড়িয়ে পড়ে বা একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ে। এই কমন আইডিয়া বা কমন ইনফরমেশনের শেয়ার ঘটে। এই কমন থেকে কমিউনিস্ট কথাটা অরিজিনালি ল্যাটিন ওয়ার্ড, সেই কমিউনিস্ট থেকে কমন এসছে, কমন থেকে কমিউনিকেশন এসছে। এটা আমরা দেখার চেষ্টা করলাম। এবারে যখনই আমরা কমিউনিকেশন করব, কতগুলো এলিমেন্ট বা কতগুলো উপাদানের ইনভলভ থাকা দরকার। কতগুলো এলিমেন্ট বা কতগুলো উপাদান ইনভলভ থাকতে হবে। অর্থাৎ বলতে পারি যে এলিমেন্টস ইনভলভড ইন দ্য প্রসেস অফ কমিউনিকেশন। এলিমেন্টস ইনভলভড ইন দ্য প্রসেস অফ কমিউনিকেশন। কি কি উপাদানের ইনভলভড থাকে কমিউনিকেশনের ক্ষেত্রে, এই বেসিকগুলো আমরা জানি। যে এক নাম্বার, একটা সোর্স থাকবে, যে সোর্সকে আমরা সেন্ডার বলে চিহ্নিত করি। কমিউনিকেশনের ক্ষেত্রে একজন সোর্স বা একজন সেন্ডার থাকবে। সেন্ডার কি করবে, কোনো একটা আইডিয়া বা কোনো একটা ইনফরমেশনস পাঠাবে কোনো একটা দিকে। তাহলে প্রথমে কমিউনিকেশনের ক্ষেত্রে একজন সোর্স বা একজন সেন্ডার থাকে। এখান থেকে একটা প্রশ্ন দিতেই পারে, কারণ আমরা জানি যে পরীক্ষাতে এত সহজ দিবে না। সেটা হচ্ছে যে সেন্ডারের কতগুলো গুরুত্বপূর্ণ আমরা বৈশিষ্ট্য বলতে পারি, যেমন নলেজ, স্কিল, পারসেপশন, অ্যান্ড কালচার ইনফ্লুয়েন্স দ্য মেসেজ। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, সেন্ডার্সের জ্ঞান, দক্ষতা, তার পারসেপশনসটা কেমন, তার সংস্কৃতিটা কেমন, এগুলো কি করে না, একটা মেসেজকে প্রভাবিত করে। অর্থাৎ সাপোজ ধরো আমি কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা মেসেজ তোমাদেরকে দিব, এবারে ওই বিষয়টা সম্পর্কে আমার জ্ঞান নেই, তাহলে আমি বিষয়টা সম্পর্কে পূর্ণাঙ্গ ইনফরমেশন বা মেসেজটা আমি পূর্ণাঙ্গ দিতে পারবো না। তাহলে সেন্ডার্সের নলেজ, স্কিল, পারসেপশনস বা অন্তর্দৃষ্টি, সংস্কৃতি, এগুলোর উপরে মেসেজটা নির্ভর করে। এইগুলো কি করে না, সেন্ডারের এই বৈশিষ্ট্যগুলো একটা মেসেজকে ইনফ্লুয়েন্স করে। তাহলে কমিউনিকেশনের আমরা প্রথম এলিমেন্ট বা প্রথম উপাদানটি দেখলাম। সেকেন্ড গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এনকোডিং। এনকোডিং কথাটার মানে হচ্ছে যে, সংক্ষেপে যদি আমরা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ট্রান্সলেটিং
idea or information, translating idea or information into a message। দেখো আমি ইংরেজিটা এই কারণে লেখাচ্ছি কারণ নেটেই ইংরেজিগুলো থেকেই প্রশ্নগুলো আসবে, বাংলাটা তো বলে দিচ্ছি। এনকোডিং কথাটার অর্থ কি? ট্রান্সলেটিং আইডিয়া অর ইনফরমেশনস ইনটু আ মেসেজ। ধরো সেন্ডারের কাছে কোনো একটা ইনফরমেশনস রয়েছে, কোনো একটা তথ্য রয়েছে, বা তার কাছে কোনো একটা আইডিয়া রয়েছে, সে সেটাকে কি করবে? একটা শর্ট মেসেজে কনভার্ট করবে, সেটাকে সে ছোট করবে, ছোট করে পাঠানোর চেষ্টা করবে, সেটাকে ছোট করে পাঠানোর চেষ্টা করবে। অর্থাৎ সাপোজ ধরো আমি কোনো একটা বিষয় সম্পর্কে তোমাদেরকে পড়াচ্ছি, নিশ্চয়ই আমি 10 ঘন্টা ধরে পড়াবো না, জিনিসটাকে ছোট করব, এনকোড করব, আমার আইডিয়াটাকে একটা মেসেজের মতন ছোট করে তোমাদেরকে প্রোভাইড করব। তো সেন্ডার কি করে? কোনো একটা ইনফরমেশনসকে ছোট করে নেয়, সংক্ষিপ্ত করে নেয়, একটা প্রিসাইজ করে নেয়, দেন পাঠানোর চেষ্টা করে, এটাকে বলে এনকোড। এনকোডের সাথে এই লক কথাটা জড়িত, লক, এনকোডের সাথে লক কথাটা জড়িত, এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে কমিউনিকেশনের আমরা কম্পোনেন্টসগুলো দেখছি, এলিমেন্টসগুলো দেখছি। প্রথমে দুটো এলিমেন্টস পেলাম, একটা সোর্স বা সেন্ডার, আরেকটা পেলাম হচ্ছে এনকোডিং। 3 নম্বর এলিমেন্টস কি? আমরা প্রত্যেকেই জানি মেসেজ। মেসেজ মানে ওই ইনফরমেশনস বা আইডিয়াটা, ওই মেসেজ মানে ওই ইনফরমেশনস বা আইডিয়াটা, সেটা দুই ধরনের হতে পারে। মেসেজটা দুই ধরনের হতে পারে, আইদার ভার্বাল অথবা নন ভার্বাল। মেসেজটা বেসিক্যালি দুই ধরনের হতে পারে, ভার্বাল হতে পারে, নন ভার্বাল হতে পারে। ভার্বাল বলতে সেটা মুখে বলতে পারি বা খাতায় লিখে প্রকাশ করতে পারি। ভার্বাল কথাটার মানে হচ্ছে আমি লিখে বলতে পারি বা মুখে প্রকাশ করতে পারি। আর নন ভার্বাল কথাটার অর্থ হচ্ছে আমি আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কোনো একটা মেসেজকে প্রকাশ করলাম, মানে কথা বললাম না, লিখলাম না, অঙ্গভঙ্গিমার মাধ্যমে, অঙ্গভঙ্গিমার মাধ্যমে আমি মেসেজটাকে প্রকাশ করার চেষ্টা করলাম। তাহলে এটা গেল 3 নম্বর এলিমেন্টস। হ্যাঁ, তোমাদের উত্তরগুলো দিব, আগে এলিমেন্টসগুলো পড়িয়ে নিই, তোমরা আস্তে আস্তে লিখতে থাকো যেগুলো সমস্যা হচ্ছে। তাহলে মেসেজ দুটো ফর্মে হতে পারে, ভার্বাল বা নন ভার্বাল। 4 নম্বর এলিমেন্টস হচ্ছে চ্যানেল, বা যেটাকে আমরা মিডিয়াম বলেও চিহ্নিত করব, বা যেটাকে আমরা মিডিয়াম বলেও কি করব? চিহ্নিত করব, চ্যানেল বা মিডিয়াম। দেখো এই যে কি হচ্ছে, সেন্ডার বা সোর্স একটা মেসেজটাকে লক করে বা এনকোড করে, মানে আইডিয়াটাকে সংক্ষিপ্ত করে কাউকে পাঠাবে, পাঠানোর ক্ষেত্রে একটা মাধ্যম তো লাগবে। তার মানে চ্যানেলটা হচ্ছে একটা মিনস, মাধ্যম। চ্যানেলটা হচ্ছে একটা মিনস বা মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে কি হয় না, মেসেজটা ফ্লো করে। মেসেজটা ফ্লো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় এরকমভাবে যায়, সেটাকে আমরা চ্যানেল বলে চিহ্নিত করতে পারি। চ্যানেলের পরে যে এলিমেন্টসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিসিভার, RECEIVER, রিসিভার। রিসিভার তাহলে কি করছে, ওই সোর্স বা সেন্ডারের মেসেজটা, যেটা এনকোড মেসেজ, সেটা একটা নির্দিষ্ট মিনসের মাধ্যমে রিসিভ করছে, অর্থাৎ গ্রহণ করছে, গ্রাহক বলতে পারি, গ্রহণ করছে বা
গ্রাহক বলতে পারি। এবারে এখানে একটা প্রশ্ন দিতেই পারে যে রিসিভার কিছু কিছু এলিমেন্টসের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। কি কি এলিমেন্টসের দ্বারা রিসিভার ইনফ্লুয়েন্সড হয় সেটা আমাদেরকে বুঝতে হবে। একজন গ্রাহক কতগুলো উপাদানের দ্বারা প্রভাবিত হয়, সেই উপাদানগুলো কি কি সেটা আমাদেরকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। যেমন এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, অ্যাটিটিউড প্রবণতা, নলেজ জ্ঞান, স্কিল দক্ষতা, পারসেপশনস বা তার অন্তর্দৃষ্টিটা কেমন, আর তার কালচার বা সংস্কৃতিটা কেমন। এই কটা বিষয়ের দ্বারা রিসিভার প্রভাবিত হয়। ছটা বিষয়ের দ্বারা। ছটা বিষয় কি কি? অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, অ্যাটিটিউড বা প্রবণতা, নলেজ বা জ্ঞান, স্কিল বা দক্ষতা, অন্তর্দৃষ্টি বা পারসেপশন, সংস্কৃতি বা কালচার। কিভাবে? একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সাপোজ দেখা গেল তোমাদের মধ্যে কেউ একজন কোন একটা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্লাসে গিয়ে বসলে, এর সেন্ডার টিচার তোমাদেরকে যে ইনফরমেশনসগুলো দিবে তুমি তো আগে সেগুলো কোনোদিনও পড়োনি, এক্সপিরিয়েন্স নাই, কাজে তুমি বুঝতে পারবে না। বা তুমি ধরো ক্লাস করছো, তোমার মন অন্য জায়গায় পড়ে রয়েছে, তোমার অ্যাটিটিউডটা অন্য জায়গায় পড়ে রয়েছে, তাহলে তুমি ঠিকঠাকভাবে মেসেজটাকে রিসিভ করতে পারবে না। তোমার যদি জ্ঞানই না থাকে, একটা বাচ্চা শিশুকে যদি এখন এই পেপার ওয়ানের ক্লাস বোঝানো হয়, নলেজ না থাকলে সে রিসিভ করতে পারবে না। এরকম এক্সপিরিয়েন্স, অ্যাটিটিউড, নলেজ, স্কিল এগুলোর উপরে ডিপেন্ড করে। সাপোজ ধরো স্কিল বলতে দেখা গেল এখন হঠাৎ করে এরোপ্লেন ফ্লাইট কি করে চালানো হয় তার ক্লাসে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। আমাদের স্কিল নেই, আমরা কিছুই বুঝতে পারবো না, চুপচাপ বসে থাকবো। তার মানে কি, স্কিলেরও একটা গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স রয়েছে রিসিভারের ক্ষেত্রে। পারসেপশনের উদাহরণ বলতে ধরো তোমাদেরকে কেউ একজন বলে দিয়েছে যে পেপার ওয়ান যতই পড়ি না কেন বা নেটের জন্য যতই পড়ি না কেন নেট পাস করা যায় না, তাহলে তোমার মধ্যে এরকম একটা পারসেপশন ঢুকে গেছে, তাহলে তুমি নেট রিলেটেড কমিউনিকেশন করতেই পারবে না। কালচার বলতে, কালচার মানে হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডটা কি, মানে তুমি কোথা থেকে আসছো, মানে তুমি আদৌ যে জিনিসটাতে কমিউনিকেশন করছো সেটা তোমার পছন্দের জিনিস কিনা, ভালো লাগে কি ভালো লাগে না, এই যে বিষয়গুলো, তোমার ব্যাকগ্রাউন্ড কি, এরকম অনেক কিছু বিষয়ের উপরে রিসিভারের কিন্তু ইনফ্লুয়েন্স কিন্তু একটা কাজ করে। এটা গেল 5 নম্বর এলিমেন্ট। 6 নম্বর এলিমেন্ট কি? ডিকোডিং। আমরা এনকোডিং এর ক্ষেত্রে লক কথাটি পড়েছিলাম, ডিকোডিং এর ক্ষেত্রে আনলক। এই কথাটা আমরা মনে রাখার চেষ্টা কিন্তু করব। ডিকোডিং মানে রিসিভার কি করে, এনকোডিং মেসেজটাকে ডিকোড করে, মানে আনলক করে। ডিকোড করে মানে ইন্টারপ্রেট করে, বা ব্যাখ্যা করে নিজের মতন করে। ইন্টারপ্রেট করে বা ব্যাখ্যা করে নিজের মতন করে, ব্যাখ্যা করে নিজের মতন করে, যাতে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়, একটা মিনিংফুল বাক্য তৈরি হয়, তাই জন্য নিজের মতন করে ব্যাখ্যা বা ইন্টারপ্রেট করে। এবং লাস্ট যে উপাদানটা থাকে কমিউনিকেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে ফিডব্যাক।
লাস্ট যে উপাদানটা থাকে সেটা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক, FEEDBACK, ফিডব্যাক বা প্রতিক্রিয়া। মানে এই যে রিসিভার ইন্টারপ্রেট করলো, দিয়ে সেন্টারকে জানাবে যে হ্যাঁ আমি তোমার মেসেজটা পেয়ে গেছিলাম বা আমি তোমার মেসেজটা পুরোপুরি বুঝতে পেরেছিলাম, অর্থাৎ রেসপন্স করে। অর্থাৎ রেসপন্স বা প্রতিক্রিয়া জানায়। অবশ্যই বলবো ডিকোডিংটা কি এবং পুরোটাই বলবো। তাহলে আমরা এই যে কমিউনিকেশনটা পড়ছি, ইউনিট নাম্বার 4 দিয়ে শুরু করছি থিওরিটিক্যাল পোর্শন। তাহলে কমিউনিকেশনে আজকে কি কি পেলাম? ল্যাটিন শব্দ কমিউনিস, যার অর্থ হলো কমন, থেকে কমিউনিকেশন কথাটির উদ্ভব ঘটেছে। কমিউনিকেশনের ক্ষেত্রে কি হয়? কমন আইডিয়া বা ইনফরমেশনের শেয়ার হয়। কমিউনিকেশনের টোটাল 7খানা উপাদান রয়েছে। প্রথমে থাকে সোর্স বা সেন্ডার। সেন্ডার কি করে? মূলত সেন্ডার কোনো একটা মেসেজ পাঠায়। মেসেজ পাঠানোর ক্ষেত্রে তার নলেজ, স্কিল, পারসেপশনস, কালচার, এগুলোর একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকে। মেসেজটা সে কি করে? লক করে পাঠায়, মানে সংক্ষিপ্ত আকারে তার আইডিয়াটাকে তৈরি করে পাঠায়। মেসেজ দুই ধরনের হতে পারে, ভার্বাল, লিখিত বা মৌখিক, আর নন ভার্বাল, মানে যেখানে তোমার বডির অঙ্গভঙ্গিমা জড়িত। একটা নির্দিষ্ট চ্যানেল বা মিডিয়াম বা একটা মিনসকে কাজে লাগিয়ে মেসেজটি পাঠানো হয়, রিসিভারের কাছে মেসেজটি যায়। রিসিভার ইনফ্লুয়েন্সড হয় 6টি উপাদানের মাধ্যমে: এক্সপিরিয়েন্স, অ্যাটিটিউড, নলেজ, স্কিল, পারসেপশনস, কালচার। রিসিভার কি করে? মেসেজটাকে আনলক করে, মানে মেসেজটাকে ইন্টারপ্রেট করে, ব্যাখ্যা করে নিজের মতন করে, যাতে একটা অর্থ বা একটা মিনিং তৈরি হয়। এবং তারপরে রিসিভার কি করে? ফিডব্যাক বা রেসপন্স জানায়। একটা উদাহরণ দিয়ে বোঝাই, তারপরে মৌমিতা এবং শুভঙ্করের জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। তার মানে ধরো সাপোজ আমি হচ্ছি সোর্স বা আমি হচ্ছি সেন্ডার। আমি আজকে সোর্স বা সেন্ডার হিসাবে, কমিউনিকেশন মানে কি? ইনফরমেশনস বা আইডিয়া। আমি আজকে ইনফরমেশনস বা আইডিয়া দিব হচ্ছে কমিউনিকেশন চ্যাপ্টারের উপরে, মানে এটা আমি ধরো তোমাদেরকে পড়াচ্ছি। তাহলে একটা বইতে কি থাকে? ধরো কমিউনিকেশনের উপরে প্রায় 30-40 পেজ আলোচনা করা হয়েছে। আমি নিশ্চয়ই প্রত্যেকটা লাইন ধরে পড়াবো না, নিজের মতন করে পড়াবো। অর্থাৎ আমি জিনিসটাকে একটু সংক্ষিপ্ত করে নিলাম, জিনিসটাকে প্রিসাইজ করে নিলাম বা জিনিসটাকে লক করে দিলাম, মানে নিজের মতন করে পড়ালাম যে আমি এতটুকুই পড়াবো। তার মানে জিনিসটাকে আমি এনকোড করে পড়ালাম, জিনিসটাকে আমি এনকোড করে তোমাদেরকে মেসেজটাকে দিলাম। এবারে তোমরা কি করবে? মেসেজটা একটা নির্দিষ্ট চ্যানেল বা একটা ফ্লোয়ের মধ্যে দিয়ে, তোমরা একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্যে দিয়ে মেসেজটা তোমরা রিসিভ করবে। মেসেজটা তোমরা রিসিভ আমি যেভাবে দিব সেভাবে যে রাখবে তা নয়। আমি ধরো তোমাদেরকে 5 লাইন পড়ালাম, এবারে তোমরা তো সেটা বুঝবে, নিজেদের মতন ইন্টারপ্রেট করবে বা নিজেদের মতন খাতায় লিখবে। তার মানে কি? ওই এনকোডটাকে তোমরা আনলক করছো, নিজেদের ভাষায় প্রকাশ করছো ডিকোড করলে। তারপরে তোমরা কি করলে না, সেই জিনিসটার প্রতি তুমি একটা ফিডব্যাক আমাকে জানালে। তুমি আমাকে একটা ফিডব্যাক জানালে যে হ্যাঁ বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি। এইভাবে কি হয়? এইভাবে স্যার, বলো বলো। বলছি এই যে ফ্লো বা চ্যানেল বলছে, যেমন এটার উদাহরণস্বরূপ কি, যে আমি এখন ক্লাস করছি মোবাইল, এটা কি উদাহরণ? এখানে মোবাইল বা ইন্টারনেটটা হচ্ছে উদাহরণ চ্যানেলের। এই যে ফ্লোটা চলছে, এখানে মোবাইল বা ইন্টারনেটটা উদাহরণ। তার মানে কি? এইভাবে কমিউনিকেশনটা হচ্ছে। সাপোজ ধরো আমি সেন্ডার, আমি তোমাদেরকে বললাম যে আগামীকাল পড়ানো বন্ধ থাকবে। তার মানে কি? আমি একটা সংক্ষিপ্ত এনকোড আকারে একটা মেসেজ তোমাদেরকে বলে দিলাম। মেসেজটা ধরো আমি হোয়াটসঅ্যাপ মেসেজে বললাম। তার মানে কি? হোয়াটসঅ্যাপ মেসেজটা চ্যানেল, তোমরা রিসিভ করলে। এবারে আমি ধরো বললাম কালকে পড়ানো বন্ধ থাকবে, তোমরা যখন কথাটা বলবে নিশ্চয় হুবহু এক বলবে না, কালকে অমুক কারণে পড়ানো বন্ধ থাকতে পারে, অমুক ঘটিকায়, এরকমভাবে বলবে ডিকোড করলে। তারপরে তোমরা ফিডব্যাক দিবে যে ওকে ঠিক আছে বুঝতে পেরেছি। এটাই হচ্ছে কমিউনিকেশনের
সাতখানা যে এলিমেন্টস সেটা আমরা দেখলাম। এবারে তার মানে কেন এনকোড লক করে পাঠানো হয়? যাতে মেসেজটা রিসিভারের কাছে সঠিকভাবে পৌঁছায়, রিসিভার যাতে বুঝতে পারে। এবারে আমি যদি এলোমেলো অনেক ইনফরমেশনস দিয়ে দিই, আগেই যদি লক না করি, তাহলে রিসিভারের কাছে আরোই আজে বাজে ইনফরমেশন যাবে। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। বা বৈশিষ্ট্য। প্রথমে দেখেছি কমিউনিকেশনের মিনিং, তারপরে দেখলাম কমিউনিকেশনের এলিমেন্টস বা উপাদান, তারপরে আমরা দেখলাম কমিউনিকেশনের এলিমেন্টস বা উপাদান। এবারে আমরা যেটা দেখব কমিউনিকেশনের কতগুলি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, সে বৈশিষ্ট্যগুলো আমরা একটু অধ্যয়ন করার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে কনটেক্সট। কনটেক্সট মানে হচ্ছে সিচুয়েশন। তাহলে কনটেক্সট জিনিসটা কি যদি বোঝার চেষ্টা করি, তাহলে কি না এনভায়রনমেন্ট বলতে পারি, পরিবেশ বলতে পারি, বা সিচুয়েশন বলতে পারি। উদাহরণ দিই, ধরো আমি কোনো কারণে মেন্টালি ডিস্টার্বড, তাহলে আমি ঠিকঠাকভাবে কমিউনিকেশন করতে পারবো না। বা দেখা গেল আমি খুব ভালো পড়াচ্ছি কিন্তু তোমাদের মন অন্য জায়গায় পড়ে রয়েছে, তাহলে তোমরা ভালোভাবে কমিউনিকেশন করতে পারবে না। বা শুধু যে এরকম মানে সাইকোলজিক্যাল ম্যাটার্স হবে তা নয়, এরকমও তো হতে পারে। সাপোজ দেখা গেল আমরা হয়তো কমিউনিকেশন করছি একে অপরের সাথে, কিন্তু চারিপাশে প্রচুর নয়েজ, চিৎকার চেঁচামেচি, তাহলে সিচুয়েশনটা খারাপ হবে। তাহলে কনটেক্সট কি করে? কমিউনিকেশনকে প্রভাবিত করে বিভিন্নভাবে। পরিস্থিতি বা কনটেক্সট কমিউনিকেশনকে প্রভাবিত করে। কনটেক্সট অনেক ধরনের হতে পারে। কনটেক্সট মানে তোমরা বুঝতে পারলে যে সিচুয়েশন। সাপোজ ধরো এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি, বিকে তুমি ফ্লাইটে রাখতে গেলে, ফ্লাইট হয়তো 10 মিনিট পরে ছাড়বে, নিশ্চয় তখন তুমি বিয়ের সাথে 10 মিনিট ধরে গল্প করবে না, টাটা বাই বলে চলে আসবে, কারণ কনটেক্সটটা এরকমই ছিল, ফার্স্ট কনটেক্সট ছিল। আবার দেখা গেল এ এবং বি দুজনের দেখা হয়েছে, হাতে দুজনের কাছে প্রচুর সময় রয়েছে, তখন তোমরা অনেকক্ষণ ধরে কমিউনিকেশন করতে পারো। কনটেক্সট বা সিচুয়েশনটা তখন অনেক বেশি সময়ের ছিল। বা এরকমও হতে পারে এ এবং বি কমিউনিকেশন করছে, হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করলো, তখন শর্টকাটে কথা বলে এ বি দুজনে বাড়ি চলে যাবে। তার মানে কনটেক্সট মানেই হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সিচুয়েশনগুলো, যেটা কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে কনটেক্সটের একটা বিশাল বড় ভূমিকা কিন্তু রয়েছে কমিউনিকেশনের ক্ষেত্রে। 2, আন্ডারস্ট্যান্ডিং। দুই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া। দেখো, আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে কমিউনিকেশন হবে না। ধরো আমি তোমাদেরকে বললাম, এবারে যদি আমি এখন বলি যে আচ্ছা প্রত্যেকে বলো তো কি বললাম, তোমরা যদি নাই বলতে পারো তাহলে আমারও ভালো লাগবে না, তোমাদেরও ভালোই লাগবে না। তাহলে কমিউনিকেশনের ক্ষেত্রে সেন্ডার যেটা বলবে রিসিভারকে সেটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। কমিউনিকেশনের ক্ষেত্রে সোর্স যেটা বলবে রিসিভার কি করবে, সোর্সের ইনফরমেশনটাকে বোঝার চেষ্টা করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখার চেষ্টা করতেই হবে। যে বোঝা, দেখা গেল আমি বললাম 2 + 2 = 4 হয়,
তোমরা শুনলে 2+2 40 হয়, তার মানে কি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল। তাহলে কমিউনিকেশনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 3 নম্বর এমপ্যাথি, যেটা থেকে এবছর প্রচুর প্রশ্ন এসেছে। প্রথমে যেটা বুঝতে হবে এমপ্যাথি কথাটার অর্থ কি। এমপ্যাথি কথাটার অর্থ হচ্ছে, দেখো, পুটিং TTING putting yourself in the others person's so SHOES putting yourself in the others person's so। আচ্ছা, এমপ্যাথির বাংলা কি? সহানুভূতি। সহানুভূতি বলতে এখানে আমরা কি বুঝতে পারছি? এমপ্যাথি মানে যেটাকে ইংরেজিতে বলা হয় পুটিং ইয়োর সেলফ ইন দ্য আদার্স পারসন শো। অর্থাৎ আমি যখন ধরো কারোর সাথে কথা বলবো, আমি ধরো কারোর সাথে কমিউনিকেশন করছি বা করব, তখন এমনভাবে কথা বলবো যেন অপর পক্ষ শুনতে বাধ্য থাকে, অপর পক্ষের মেন্টালিটিতেও যেন একটা পরিবর্তন ঘটে, অপর পক্ষের মেন্টালিটিতেও যেন একটা পরিবর্তন ঘটে। ধরো আমি তোমাদেরকে এমনভাবে পড়ানোর চেষ্টা করলাম তোমরা শুনতে যাতে বাধ্য থাকো এবং তোমাদের মেন্টালিটিতে যাতে কি হয় না, একটা পরিবর্তন ঘটে। এটাই হচ্ছে এমপ্যাথি। মানে নর্মালি আমরা ধরো বলতে পারি যে সাপোজ ধরো আমি পড়িয়েই যাচ্ছি, তোমাদের ভালো লাগছে না, হঠাৎ করে দেখা গেল আমি হয়তো এরকম একটা কথা বললাম যে তোমাদের সামনে একটা স্কিম রয়েছে যে এখানে গেলে তোমরা 1 কোটি টাকা পেতে পারো। তার মানে কি এই কথাটা কি হবে, তোমাদের মধ্যে একটা এমপ্যাথি তৈরি করবে যে হ্যাঁ এই কথাটা এবারে মন দিয়ে শুনতে হবে। এটাকেই আমরা এমপ্যাথি বলতে পারি কমিউনিকেশনের ক্ষেত্রে। তার মানে এমপ্যাথির সাথে ইমোশন জড়িত। লেখাটা হচ্ছে পুটিং ইয়োর সেলফ ইন দ্য আদার্স পারসন শো, SHOES, পুটিং ইয়োর সেলফ ইন দ্য আদার্স পারসন শো। তাহলে এমপ্যাথি, কনটেক্সট, আন্ডারস্ট্যান্ডিং, 3টে বৈশিষ্ট্য পেলাম। এখনো আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে কমিউনিকেশনের, সেগুলো দেখার চেষ্টা করব। 4 নাম্বার, সেটা হচ্ছে অ্যাফেক্টিভ লিসেনিং। অ্যাফেক্টিভ লিসেনিং মানে রিসিভারকে মনোযোগ দিয়ে শুনতে হবে, রিসিভারকে মনোযোগ দিয়ে শুনতে হবে, রিসিভারকে খুব মনোযোগ সহকারে বিষয়টা কি করতে হবে, শোনার চেষ্টা করতে হবে। অ্যাফেক্টিভ লিসেনিং। 5 নাম্বার বৈশিষ্ট্য কি বলতে পারি, টু ওয়ে। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে কমিউনিকেশন হচ্ছে একটা দ্বিমুখী প্রক্রিয়া, কমিউনিকেশন হচ্ছে একটা দ্বিমুখী প্রক্রিয়া বা টু ওয়ে প্রসেস। দ্বিমুখী প্রক্রিয়া বলে আমরা কিন্তু চিহ্নিতকরণ করতে পারি। এবং 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি, কমিউনিকেশনের সাথে একটা পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক মনোভাব জড়িত। এই 6টা বৈশিষ্ট্য মাথায় রাখবে আগে। পজিটিভ অ্যাটিটিউড মানে ধরো এখন আমরা কমিউনিকেশন করছি যে আমরা সামনে একটি ঘুরতে যাওয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত করব, এই নিয়ে ধরো আলোচনা হচ্ছে। এবারে এই আলোচনার মাঝখানে ধরো কেউ একজন বলে উঠলে যে আচ্ছা ঘুরতে যাওয়ার প্রয়োজনীয়তা কি, ঘুরতে যাওয়ার কনসেপ্টটা কত সালে এসেছিল। তার মানে কি এটা কোনো পজিটিভ অ্যাটিটিউড হলো না,
বেলাইনের কথাবার্তা, তার মানে কমিউনিকেশন মানে হচ্ছে সবসময় পজিটিভ অ্যাটিটিউড থাকবে। তাহলে কমিউনিকেশনের 6টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কনটেক্সট, আন্ডারস্ট্যান্ডিং, এমপ্যাথি। এমপ্যাথি মানে যেখানে একটা ইমোশন জড়িত, তোমার কথা অপরপক্ষ শুনবে, দেব তার মনে একটা পরিবর্তন ঘটবে। অ্যাফেক্টিভ লিসেনিং, রিসিভারকে মনোযোগ সহকারে শুনতে হবে। টু ওয়ে প্রসেস, দ্বিমুখী প্রক্রিয়া। আর কমিউনিকেশন একটা পজিটিভ অ্যাটিটিউড, একটা ইতিবাচক মনোভাব, একটা ইতিবাচক মনোভাব কি থাকে, জড়িত বা যুক্ত কিন্তু থাকে। এগুলো আমরা স্যার 5 নম্বরটা একটু বলবেন, টু ওয়ে। এই যে বুঝতে তুমি পারলাম না আমাকে মানে। কি জিজ্ঞেস করলে, তুমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলে যে 5 নম্বরটা আমাকে বলবে, তুমি বললে আমি অ্যান্সার দিলাম, তার মানে কি দুজন থাকলাম। ধরো সাপোজ কেউ একজন একা একা কথা বলছে, সেটা কমিউনিকেশন কখনোই হতে পারে না। কমিউনিকেশনে দুটো দিক থাকতেই হবে, তার মানে কি টু ওয়ে প্রসেস। আরেকটা কি বললে, পজিটিভ অ্যাটিটিউড। কমিউনিকেশন একটা তোমাকে পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, মানে আমাকে যখন আমি কথা বলবো পজিটিভভাবে কথা বলবো, যখন আমি কথা শুনবো পজিটিভলি কথাটা শুনবো, কোনো আজে বাজে প্রশ্ন সেন্ডারকে করব না, বা আমিও কোনো আজে বাজে ফিডব্যাক দিব না, যেটা ঠিক সেটাই দিব। আর একটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে কমিউনিকেশনের ক্ষেত্রে। এগুলো হচ্ছে কমিউনিকেশনের আমরা বলতে পারি কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবারে যে পয়েন্টটা করব সেটা হচ্ছে যে, দেখো আমি একটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলেছিলাম, কমিউনিকেশন হচ্ছে টু ওয়ে প্রসেস। অর্থাৎ কমিউনিকেশন হচ্ছে একটা দ্বিমুখী প্রক্রিয়া। কমিউনিকেশন হচ্ছে কি একটা দ্বিমুখী প্রক্রিয়া। এবারে এই যে কমিউনিকেশন যে একটা, তখন সেটাকে গ্রুপ কমিউনিকেশন বলবে, একটু পরেই সেগুলো আস্তে আস্তে জেনে যাবে যে কমিউনিকেশন যে একটা দ্বিমুখী প্রক্রিয়া। এবারে এই দ্বিমুখী প্রক্রিয়া কমিউনিকেশনের কতগুলো ইনফরমেশন মাথায় রাখতে হবে, কতগুলো গুরুত্বপূর্ণ তথ্যাবলী মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, যখনই কমিউনিকেশন দ্বিমুখী প্রক্রিয়া হয় তখন সেখানে একটা ফিডব্যাক থাকবে। মানে কমিউনিকেশন যে দ্বিমুখী প্রক্রিয়া কেন, বা এতে কি থাকে, এতে ফিডব্যাক থাকবে, এতে অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন থাকবে। এই কথা দুটো মাথায় রাখবেই। এই যে কমিউনিকেশন একটা টু ওয়ে প্রসেস, কমিউনিকেশন একটা টু ওয়ে প্রসেস বলে আমরা যে চিহ্নিতকরণ করছি দ্বিমুখী প্রক্রিয়া, এতে একটা ফিডব্যাক থাকবে, অ্যাকসেপ্টেন্স থাকবে বা রিজেকশন থাকবে। হয় তুমি জিনিসটা বুঝতে পারবে, মানে অ্যাকসেপ্ট করবে ইনফরমেশন, অথবা তুমি জিনিসটা নাও বুঝতে পারবে, বাদ করে দিবে, আর তুমি সেটা ফিডব্যাক জানাবে যে বুঝতে পেরেছি, বুঝতে পারিনি। এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় কিন্তু রাখার চেষ্টা করতে হবে। নেক্সট কমিউনিকেশনের আমি আগে পরপর ওভারঅল বলতে বলতে যাচ্ছি, পরে তো নোটস ধরে পড়াবো, অনেক বিষয় রয়েছে, বাট এইটাই বেশি ইম্পর্টেন্ট, এই যে বোর্ড ওয়ার্কের ক্লাসটা। কমিউনিকেশনের দুটো ধরন প্রথমে পড়াবো, একটা হচ্ছে ডাইরেক্ট, কমিউনিকেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট কমিউনিকেশন। দেখো কমিউনিকেশনের দুটো ধরন রয়েছে, একটা ডাইরেক্ট কমিউনিকেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট কমিউনিকেশন। ডাইরেক্ট কমিউনিকেশনটাকে বলে ন্যাচারাল কমিউনিকেশন, আর ইনডাইরেক্ট কমিউনিকেশনটাকে বলে টেকনোলজিক্যাল কমিউনিকেশন।
দেখো, একটা ন্যাচারাল কমিউনিকেশন বা ডাইরেক্ট কমিউনিকেশন, আর একটা হচ্ছে টেকনোলজিক্যাল বা ইনডাইরেক্ট কমিউনিকেশন। মানে বুঝতেই পারছো যে কি বলার চেষ্টা করা হচ্ছে। ধরো কোনো একটা মানুষ একটা মানুষের সাথে মিলিত হলো, মানে ডাইরেক্ট ফেস টু ফেস ইন্টারাক্ট করলো, সাক্ষাৎ দেখা হলো, বা ক্লাসরুমে টিচার স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, সেটা ডাইরেক্ট বা ন্যাচারাল কমিউনিকেশন। এবারে যেখানে টেকনোলজির ব্যবহার হচ্ছে, ধরো ভিডিও কলে তুমি ভিডিও কলে হয়তো তুমি একটা গ্রুপ কনফারেন্স করছো, বা ফোনে যে কনফারেন্স কল করছো, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট কমিউনিকেশন। মানে যেখানে টেকনোলজি থাকলে সেটাকে বলে ইনডাইরেক্ট কমিউনিকেশন, আর যেখানে টেকনোলজি থাকে না সেটাকে বলে ডাইরেক্ট বা ন্যাচারাল কমিউনিকেশন। এখানে একটাই কিওয়ার্ড মাথায় রাখবে, টেকনোলজি মানে ইনডাইরেক্ট, আর টেকনোলজি নাই মানে ন্যাচারাল বা ডাইরেক্ট। ন্যাচারাল যে কমিউনিকেশনটা যুগের পর যুগ ধরে চলেছে, এই দুটো তো মাথায় রাখলে পরে তো খুব ডিটেলসে পড়বো। আজকে ওভারঅল আমরা ওভারভিউটা দেখে রাখছি। এছাড়াও তো কমিউনিকেশনের আরও অনেক টাইপস আমরা পড়বো, তার মধ্যে এখন 4টে টাইপস একটু মাথায় রাখবো। একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল, দুই নাম্বার ইন্টারপার্সোনাল, তিন নাম্বার গ্রুপ, চার নাম্বার মাস। এক নম্বর ছিল কি ইন্ট্রাপার্সোনাল, INTRA। এটা কি হয় না, দিস হ্যাপেন্স অল দ্য টাইম, এটা সব সময় চলতে থাকে। দিস হ্যাপেন্স অল দ্য টাইম মানে যখন আমি ইনসাইটস আ পার্সন, মানে যখন আমি নিজের সাথে নিজেই কথা বলি, যখন আমি নিজের সাথে নিজেই কথা বলি, কিওয়ার্ডস হচ্ছে ইনসাইটস আ পার্সন। যখন আমি নিজের সাথে নিজে কথা বলি সেটাকে ইন্ট্রাপার্সোনাল বলে। এটা তোমরা প্রত্যেকেই নিজের সাথে নিজে কথা বলো, নিজের সাথে কিভাবে কথা বলাচ্ছে, এই কাজটা করা উচিত কি উচিত নয়, মানে তুমি তোমার ধরো মাইন্ডের সাথে কথা বলছো, এই জায়গায় যাওয়া উচিত কি উচিত নয়, বা এই খাবারটি খাওয়া উচিত কি উচিত নয়। এই যে নিজের সাথে যে কমিউনিকেশন করো সেটাকে বলা হয় ইন্ট্রা। সবসময় মাথায় রাখবে, ইন্ট্রা মানে ইনসাইট, আর ইনসাইট মানে ভেতর, মানে নিজের সাথে। এই কিওয়ার্ডটা মাথায় রাখবে, ইন্ট্রা সমান সমান ইনসাইট। আর ইন্টারপার্সোনালটা কি, যখন দুজনের মধ্যে কমিউনিকেশন হয়, যখন তুমি একজনের সাথে কমিউনিকেশন করছো পার্সন টু পার্সন, পার্সন টু পার্সন যখন কমিউনিকেশন করছো বা দ্বিমুখী যোগাযোগ করছো, তখন সেটাকে আমরা বলতে পারি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আর ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের বিস্তারিত ব্যাখ্যা বা একটু বড় ভার্সনটা কি, গ্রুপ কমিউনিকেশন, মানে যেখানে দুইয়ের বেশি মানুষ রয়েছে, যেখানে আর দুজন নেই, দুইয়ের বেশি মানুষ রয়েছে। যেখানে দুইয়ের বেশি মানুষ রয়েছে সেটাকে আমরা গ্রুপ বলতে পারি। সেটাকে আমরা বলতে পারি গ্রুপ, যেখানে দুইয়ের বেশি মানুষ থাকবে সেটাকে আমরা গ্রুপ কমিউনিকেশন বলবো। যেমন আমাদের এই ক্লাসরুমটা একটা গ্রুপ কমিউনিকেশনের উদাহরণ। আর মাস মানে কি, যেখানে আমরা বলতে পারি গ্রুপ নয়, লক্ষ লক্ষ মানুষ রয়েছে, হাজার হাজার মানুষ রয়েছে, সেটাকে আমরা বলতে পারি মাস কমিউনিকেশন, যেটা গ্রুপের থেকেও বড়। মাস মানে আমরা প্রত্যেকেই জানি জনগণ, মাস মিডিয়া, জনগণ, গণমাধ্যম, তার মানে কি, সেটাকে আমরা মাস কমিউনিকেশন বলতে পারি। তাহলে এখানে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে কি, ইন্ট্রা মানে ইনসাইট, নিজের সাথে, ইন্টার মানে টু পার্সন, গ্রুপ মানে তো বুঝতে পারছো মোর দ্যান টু, আর মাস মানে হচ্ছে এখানে পিপল, জনগণ জড়িত,
যখন যেমন নিউজ চ্যানেল কি করে, একটা নিউজ চারিদিকে ছড়িয়ে দেয়, সোশ্যাল মিডিয়া কি করে একটা ইনফরমেশন চারিদিকে ছড়িয়ে দেয়, ওইগুলোকে আমরা মাস কমিউনিকেশন বলতে পারি। কোনো জনসভা মিছিল কি মাস কমিউনিকেশন উদাহরণ হতে পারে? দেখো, জনসভা দুই ধরনের হতে পারে। সাপোজ ধরো কোনো একটা পলিটিক্যাল পার্টি, আমি পার্টির নাম ধরলাম এ, কোনো একটা জনসভা করছে, ওই সভাতে মাত্র 100 জন উপস্থিত রয়েছে, এটাকে আমরা গ্রুপে ফেলবো। আবার কোনো একটা পার্টি ধরো জনসভা করছে, সেখানে 1,00,000 জনগণ উপস্থিত রয়েছে, ধরো সে পার্টির জনসংযোগ বেশি, তখন সেটা আবার মাস কমিউনিকেশন হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এবারে তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস পড়েছি আজকে। স্যার, হ্যাঁ বলো। বলছি যে মাস কমিউনিকেশনে কি কোনো সংখ্যা নির্ধারণ করা আছে যে এই সংখ্যাটার পর মাস হবে, এই সংখ্যাটার পর গ্রুপ হবে, মোটামুটি এরকম কিছু ব্যাপার আছে? 100-র উপরে হলে সেটাকে আমরা মাস বলতে পারি। মোটামুটি আর 1 ঘন্টা, মোটামুটি 100-র উপরে হলে সেটাকে আমরা মাস বলে চিহ্নিত করব। এবারে আরেকটা জিনিস তোমাদেরকে পড়িয়েছিলাম, ভার্বাল। একটু আগে উদাহরণ বা পড়া থেকে একটু বলেছিলাম, একটা হচ্ছে নন ভার্বাল। ভার্বাল মানে যেখানে ওরাল বা রিটেন থাকে, যেখানে লিখিত বা মৌখিক কিছু ধারণা থাকে, আর যেখানে বডি ল্যাঙ্গুয়েজ থাকে, সেটাকে নন ভার্বাল বলে। এবারে এই যে নন ভার্বালেরই একটা সাবটাইপস মাথায় রাখবে, সেটাকে বলা হয় গ্রাফিক্যাল। গ্রাফিক্যাল অর সিম্বলিক। গ্রাফিক্যাল অর সিম্বলিক, এটা পরীক্ষাতে দিতে পারে। গ্রাফিক্যাল অর সিম্বলিক, এটা কি ধরনের কমিউনিকেশন? এটাকে নন ভার্বাল কমিউনিকেশন বলা হয়। গ্রাফিক্যাল অর সিম্বলিকের উদাহরণ কি? ধরো রাস্তাতে দেখবে অনেক জায়গায় ডেঞ্জারের একটা সিম্বল দেওয়া থাকে, মানে এই জায়গাতে যাবেন না। বা রাস্তাতে কোনো একটা জায়গায় যাচ্ছে, অত সিসিটিভির একটা আইকন দেওয়া থাকলো, যে মানে ইউ আর আন্ডার দ্য সার্ভেলেন্স। এগুলো হচ্ছে গ্রাফিক্যাল, এগুলোকে বলা হয় গ্রাফিক্যাল বা সিম্বলিক। এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনেরই একটা সাব টাইপস বলে আমরা চিহ্নিতকরণ কিন্তু করতে পারি। এটা গেল। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম, চলে যাবো, অসুবিধা নেই। যেটা দেখলাম সেটা হচ্ছে কমিউনিকেশনের মিনিং, কমিউনিকেশনের ক্যারেক্টার, কমিউনিকেশনের এলিমেন্টস, তারপরে দেখলাম ন্যাচারাল কমিউনিকেশন আর টেকনিক্যাল কমিউনিকেশন, এই বিষয়গুলো দেখলাম। এবারে আমরা আরও কিছু বিষয় দেখব, কারণ আমরা জানি কমিউনিকেশন চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার। তো নেক্সট বলো, কারোর কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে করতে পারো এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো পড়ালাম। স্যার ওই বলছি যে আরেকবার ওই ভার্বাল আর নন ভার্বালটা বলবেন? অবশ্যই। দেখো, ভার্বাল মানে কি? ধরো আমি কথা বলছি বা লিখে কিছু প্রকাশ করছি। নন ভার্বাল মানে যেখানে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে। ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কাউকে দেখে আমি হাই হ্যালো, মুখে কথা বললাম না, হাত দেখিয়ে টাটা বা বাই করে দিলাম, সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এবার এই নন ভার্বাল কমিউনিকেশনের একটা সাব টাইপস হচ্ছে কি? গ্রাফিক্যাল অর সিম্বলিক। গ্রাফিক্যাল অর সিম্বলিক কমিউনিকেশনটা হচ্ছে একটা নন ভার্বাল কমিউনিকেশনের উদাহরণ বিশেষ। অর্থাৎ ধরো ওই দেখবে না, অনেক সময় অনেক জায়গায় দেখবে ডেঞ্জারের বোর্ড থাকে রাস্তাঘাটে, মানে বিপজ্জনক এরিয়া, ওখানে যেতে বারণ করছে। বা দেখবে ডাক্তারখানার বাইরে মোবাইল ফোন সাইলেন্স করার একটা সিম্বল দেওয়া থাকে। বা দেখবে যেখানে সিসিটিভি থাকে, সিসিটিভির একটা আইকন দেওয়া থাকে। মানে কি, একটা সিম্বলের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই ঘটতে পারে। তাহলে এখানে কোনো কথা বা এখানে কোনো মুখে
কোনো কথাও বলছি না বা কোনো লেখাও থাকছে না, এটা হচ্ছে গ্রাফিক্যাল বা সিম্বলিকের ধারণাটা। নেক্সট কোশ্চেনগুলো কি এসেছিল? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ওকে, যারা মুখ বধির তাদের সাথে কমিউনিকেশন করাটা তো নন ভার্বাল, একদম ঠিক। যারা ধরো কথা বলতে পারে না, তাহলে তারা কি হচ্ছে, কথা বলতে পারছে না কিন্তু লিখতে পারে হয়তো। যদি সে লিখতে পারে তাহলে সে ভার্বাল কমিউনিকেশন জানে। এবারে দেখা গেল কেউ কথাও বলতে পারে না, লিখতেও পারে না, তার সাথে পুরোটাই আমাকে নন ভার্বাল কমিউনিকেশনই করতে হবে। এনকোডিং ডিকোডিং এইভাবে মাথায় রাখবে। ধরো সাপোজ আমাকে কেউ একজন প্রশ্ন জিজ্ঞেস করলে যে আগামীকাল কি আপনার রুটিন কি, আমি বললাম যে বাড়িতে বসে থাকবো, পড়াশোনা করব। আমি এতটুক 2 লাইনে উত্তর দিলাম। এবারে তুমি সেই উত্তরটা যখন বলবে, নিশ্চয় একদম আমার কথা হুবহু কপি করবে না যে বাড়িতে বসে থাকবো এবং পড়াশোনা করব। তখন তুমি কথাটা কিভাবে বলবে, যে উনি বললেন যে বাড়িতে বসে থাকবেন এবং সারাদিন টাইম স্পেন্ড করবেন পড়াশোনার মাধ্যমে, মানে কি আমার কথাটাকে তুমি নিজের মতন করে ব্যাখ্যা করলে। তাহলে সেন্ডার একটা ইনফরমেশনস পাঠায় লক করে, রিসিভার সেটাকে নিজের মতন করে ব্যাখ্যা করে, বাট তাই বলে মিনিংটাকে যে একদম ওলট পালট করে দেয় তা নয়, মিনিংটাকে অক্ষুণ্ণ রেখেই সেটাকে সে ডিকোড করে। এটাই মূলত বলার চেষ্টা করা হলো। আচ্ছা, এবারে চলো কমিউনিকেশনে আরো অনেকটা অংশ পড়িয়ে দিই। সেটা হচ্ছে অ্যাফেক্টিভ কমিউনিকেশন। নর্মালি অ্যাফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকারী যোগাযোগ, এই কথাটার অর্থটা হচ্ছে, অ্যাফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকারী যোগাযোগ এই কথাটার অর্থ হচ্ছে যখন কোনো একটা ইনফরমেশন রিসিভারের কাছে সঠিকভাবে পৌঁছাবে এবং রিসিভার ইনফরমেশনটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে এবং তারপর সে একটা ফিডব্যাক দিবে, তখন সেই কমিউনিকেশনটাকে অ্যাফেক্টিভ কমিউনিকেশন বলে। তখন সেই কমিউনিকেশনটাকে এফেক্টিভ কমিউনিকেশন বলে চিহ্নিত করা হয়। তাহলে এফেক্টিভ কমিউনিকেশন তখনই হয়, এফেক্টিভ কমিউনিকেশন তখনই সম্ভব, কখন সম্ভব, আন্ডারস্ট্যান্ডিং প্লাস ফিডব্যাক এই দুটো যেখানে থাকবে। যে কমিউনিকেশনে আন্ডারস্ট্যান্ডিং প্লাস ফিডব্যাক দুটো জিনিসই থাকে, যে কমিউনিকেশনে আন্ডারস্ট্যান্ডিং প্লাস ফিডব্যাক দুটো জিনিস একত্রে থাকে, তখন সেই কমিউনিকেশনটাকে এফেক্টিভ বলে। তাই তো আমি যদি কিছু পড়ালাম, তোমরা যদি বুঝতে পারো এবং তোমরা যদি প্রতিক্রিয়া জানাও, তবেই তো সেটা এফেক্টিভ কমিউনিকেশন। এবারে এই যে এফেক্টিভ কমিউনিকেশনের ফিচার্স রয়েছে। কমিউনিকেশনের ফিচার্স তো পড়েছি, এফেক্টিভ কমিউনিকেশনেরও আলাদা ফিচার্স রয়েছে। এফেক্টিভ কমিউনিকেশনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে 4টে। একটা কমিউনিকেশন কখন এফেক্টিভ হয় তার 4টে বৈশিষ্ট্য রয়েছে। 1, কমন ফ্রেম অফ রেফারেন্স,
কমন ফ্রেম অফ রেফারেন্স, 2 মিউচুয়াল ইন্টারেস্ট, 3 কমন ল্যাঙ্গুয়েজ, 4 কমন এনভায়রনমেন্ট। দেখো, অ্যাফেক্টিভ কমিউনিকেশনের 4টে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। একটু ব্যাখ্যা করব এই জায়গাটা, যাতে তোমাদের বিষয়টি বুঝতে অনেকটাই সুবিধা হয়। 1 নম্বর হচ্ছে কমন ফ্রেম অফ রেফারেন্স, মানে যখন সেন্ডার এবং রিসিভার দুজনেরই আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, তখন কি হবে? একটা অ্যাফেক্টিভ কমিউনিকেশন হবে। যখন সেন্ডার এবং রিসিভার দুজনেরই বোঝার ক্ষমতা খুব ভালো, তখন স্বাভাবিকভাবে এই কমিউনিকেশনটা কি হবে না? অ্যাফেক্টিভ হবে। সেকেন্ড কি? মিউচুয়াল ইন্টারেস্ট। মিউচুয়াল ইন্টারেস্ট মানে যে কমিউনিকেশনে সেন্ডার এবং রিসিভার দুজনের স্বার্থ জড়িত, সেখানে কমিউনিকেশনটা কি হবে? অ্যাফেক্টিভ হবে। যেখানে সেন্ডার এবং রিসিভার একই ভাষায় কথা বলে, কমন ল্যাঙ্গুয়েজ, সেখানেও কমিউনিকেশনটা অ্যাফেক্টিভ হবে। কমন এনভায়রনমেন্ট মানে সেন্ডার যেখান থেকে মেসেজটা পাঠাচ্ছে এবং রিসিভার যেখান থেকে মেসেজটা গ্রহণ করছে, দুদিকের এনভায়রনমেন্ট খুব ভালো, দুদিকের এনভায়রনমেন্ট সিমিলার, মানে দুদিকেই কোনো খারাপ কনটেক্সট নেই, খারাপ সিচুয়েশন নেই। মানে সেন্ডার খুব যেখান থেকে মেসেজটা পাঠাচ্ছে বা যেখান থেকে কথা বলছে, সেখানে খুব টেকনিক্যাল কোনো ব্যারিয়ার্স নেই, বা সেন্ডারের ইমোশনাল কোনো ব্যারিয়ার্স নেই, বা সেন্ডার যেখান থেকে মেসেজ পাঠাচ্ছে সেখানে কোনো চারিদিকে নয়েজ বা চিৎকার চেঁচামেচি নেই। আবার রিসিভারও যেখানে মেসেজটা গ্রহণ করছে সেখানকারও পরিবেশ খুব ভালো। তখন কিন্তু কমিউনিকেশনটা কি হবে না? আমরা বলতে পারি যে অ্যাফেক্টিভ হবে। তখন কমিউনিকেশনটা অ্যাফেক্টিভ কিন্তু হবে, এটা কিন্তু আমরা বলতে পারি। স্যার কমন এনভায়রনমেন্ট একবার বলুন ওটা। কমন এনভায়রনমেন্ট মানে ব্যাকগ্রাউন্ড, পরিবেশ। ধরো আমি যেখান থেকে, ধরো আমি এখন পড়াচ্ছি, আমার এখানে যদি এখন গান বাজে, আমি পড়াচ্ছি, আমার সামনে কেউ এসে যদি চিৎকার করে, বা দেখা গেল আমি পড়াচ্ছি কিন্তু আমি মেন্টালি স্যাড হয়ে রয়েছি, তাও আমাকে পড়াতে আসতে হয়েছে, তার মানে আমার পরিবেশটা খারাপ। এবারে ধরো রিসিভার যারা, তারা হয়তো ডিপ্রেসড, বাড়িতে কেউ হয়তো অসুস্থ, এই নিয়ে সে ভাবছে, তাও পড়াশোনা করছে, বা দেখা গেল তার আশেপাশে গান বাজনা বাজছে, তার মানে কি? তার পরিবেশটা খারাপ। তাহলে পরিবেশ দুদিকেই ঠিক থাকতে হবে, তবেই তো কমিউনিকেশনটা এফেক্টিভ হবে। 1 নম্বরটা কি? 2 নম্বরটা কি বললেন? 2 নম্বরটা দাঁড়াও, 1 নম্বরটা কি পেলা? কমন ফ্রেম অফ রেফারেন্স, মানে দুজনের আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো হতে হবে। দেখা গেল আমার আইকিউ ভালো, আরেকজন যাকে বোঝাচ্ছি সে বুঝতেই পারে না, তাকে একটা নর্মাল জিনিস হয়তো আমি সহজ সরলভাবে বলছি, সে মিনিং আলাদা বের করছে বা বুঝতেই পারছে না। তার মানে কি? আন্ডারস্ট্যান্ডিং লেভেল দুজনের সমান নয়, দুজনের লেভেল এক নয়। যখন সেন্ডার এবং রিসিভার দুজনের লেভেল সমান হয়, তখন কমিউনিকেশন এফেক্টিভ হতে বাধ্য। 2 নম্বরটা কি? মিউচুয়াল ইন্টারেস্ট। ধরো আমি তোমার সাথে কথা বলছি, তুমি কথাটা কখন শুনবে? যদি সেখানে তোমার কোনো ইন্টারেস্ট বা স্বার্থ জড়িত থাকে। বিনা স্বার্থে নিশ্চয়ই কেউ কমিউনিকেশন করবে না, করলেও সেটা বেশিক্ষণ টিকবে না বা সেটা এফেক্টিভ হবে না। ধরো আমি সাপোজ মনে করি যে আমি ধরো কারোর সাথে গল্প করছি, এমনি কোনো মিনিংলেস গল্প, 2 দিন পরে তাকে জিজ্ঞেস করো কি আলোচনা হয়েছিল, ভুলে যাবে। এবারে ধরো আমার সাথে একজন গল্প করছে টাকা পয়সা নিয়ে, যে ব্যাংকে এত টাকা রাখবো, এত টাকা ইন্টারেস্ট পাবো, তার মানে কি এখানে একটা স্বার্থ রয়েছে, ইন্টারেস্ট রয়েছে। ওই কমিউনিকেশনটা 3 দিন পরে জিজ্ঞেস করো, বা সেই নিজে জিজ্ঞেস করবে যে আচ্ছা ওই ব্যাংকের ওই স্কিমটার কি খবর। তার মানে মিউচুয়াল ইন্টারেস্ট থাকলে আন্ডারস্ট্যান্ডিং ফিডব্যাক আসে, অর্থাৎ এফেক্টিভ কমিউনিকেশন হয়। আশা করছি এই জায়গাটি তোমরা বুঝতে পারলে।
এবারে নেক্সট যে জায়গাটা, এটা কি বললাম? ফিচার্স অফ অ্যাফেক্টিভ কমিউনিকেশন। এই ফিচার্স অফ অ্যাফেক্টিভ কমিউনিকেশনের 4টে বৈশিষ্ট্য পেলাম। এর ছাড়াও অ্যাফেক্টিভ কমিউনিকেশন দুটো স্ট্র্যাটেজির উপরে নির্ভর করে। দুটো স্ট্র্যাটেজির উপরে অ্যাফেক্টিভ কমিউনিকেশন নির্ভর করে। স্ট্র্যাটেজি দুটো কি কি? দুটো স্ট্র্যাটেজির উপরে অ্যাফেক্টিভ কমিউনিকেশন নির্ভর করে। স্ট্র্যাটেজি দুটো হচ্ছে, একটা হচ্ছে মডিফাই দ্য মেসেজ অ্যাকর্ডিং টু the audience. Modify the message according to the audience. Second হচ্ছে multiple channel of communication. দুটো স্ট্র্যাটেজি বা দুটো কর্মসূচির উপরে অ্যাফেক্টিভ কমিউনিকেশন ডিপেন্ড করে। একটা হচ্ছে কি আছে দেখো, মডিফাই দ্য মেসেজ অ্যাকর্ডিং টু দ্য অডিয়েন্স। রিসিভারের উপর ভিত্তি করে তোমাকে মেসেজ মডিফাই করতে হবে। ধরো আমি এখন পড়াচ্ছি বা কোনো একটা টিচার পড়াচ্ছে, এবার একটা ক্লাসে সবাই যে সমান গোত্রীয় অলমোস্ট সেম লেভেলের স্টুডেন্ট থাকবে বা পিপলস থাকবে তা নয়। আমাকে দেখতে হবে যে কম বোঝে তাকে একটু সহজ সরলভাবে বোঝাতে হবে, যে আগে থেকে অ্যাডভান্স লার্নার তাকে অল্প বোঝালেও চলবে। পরিস্থিতির উপর ভিত্তি করে মেসেজটাকে মডিফাই করতে হয়। ধরো আমি পড়ানোর ক্ষেত্রে উদাহরণ ব্যবহার করছি, কেন ব্যবহার করছি? যাতে সকলে বুঝতে পারো। তার মানে কি, আমাকে পড়ানোর ক্ষেত্রে মডিফাই করতে হচ্ছে সিচুয়েশন, অ্যাজ পার সিচুয়েশন। এবারে এটা কি নিশ্চয়ই আমি আগে থেকে যে প্রিপেয়ার হয়ে আসছি তা নয়, অডিয়েন্স কেমন সেটা দেখে মেসেজ মডিফাই করতে হয়। আর কমিউনিকেশনের ক্ষেত্রে তুমি মাল্টিপল চ্যানেল ব্যবহার করো। মাল্টিপল চ্যানেল মানে অনেকগুলো চ্যানেল ব্যবহার করো, একটাই চ্যানেল যে ব্যবহার করবে তা নয়। অনেকগুলো চ্যানেল বলতে ধরো কিছুটা আমি লিখলাম, কিছুটা আমি কথা বললাম, কিছুটা আমি সিম্বল বা আইকন বা চার্ট তৈরি করলাম, চার্ট তৈরি করার মাধ্যমে পড়ানোর চেষ্টা করলাম, এরকমভাবে। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, মাল্টিপল চ্যানেল অফ কমিউনিকেশন বলতে আমি যখন কমিউনিকেশন করব তখন আমি কি করব না, অনেকগুলো চ্যানেল ব্যবহার করব। কিছুটা লিখে বোঝাবো, কিছুটা বলে বোঝাবো, আবার কিছুটার ক্ষেত্রে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমি হয়তো কোনো সিম্বল, যেমন পড়ানোর ক্ষেত্রে কি হয়, কিছুটা চার্ট ইউজ করি আমরা, কিছুটা আমরা বিভিন্ন ধরনের ছবি আঁকি, কিছুটা পড়াই, কিছুটা রিপ্রেজেন্ট করি। এইভাবেই মূলত কি করি না, করার চেষ্টা করি। তা এই যে জায়গাটা, এই জায়গাটা তো তোমাদেরকে মাথায় রাখার চেষ্টা করতেই হবে। এবারে নেক্সট যে জায়গাটা আমরা দেখব, বুঝতে না পারলে তো অবশ্যই বলবে, সেটা হচ্ছে যে ওরাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন। পার্থক্য কি? একটা দুটো পার্থক্য নিজেরাই বলো, কমেন্ট করো, অডিও করে বলো, তারপরে আমি তৈরি করছি। কারণ দুটোই তো ভার্বাল কমিউনিকেশন, ওরাল আর রিটেন দুটোই ভার্বাল, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? কারণ এটাও পরীক্ষাতে দিতে পারে। ওরাল কমিউনিকেশন মুখে বলা, রিটেন মানে তো লিখে, ওটা তো তোমরা ব্যাখ্যা লিখে আর করলে। প্লাস মুখে বলা। আচ্ছা আরো বলো পার্থক্য। অরালটা হচ্ছে যে ভুলে যেতে সম্ভাবনা রয়েছে, ভুলে যাওয়ার, কিন্তু রিটেনটা ভুলে যাওয়ার সম্ভাবনা নেই, এটা লেখা থাকবে। হ্যাঁ এটা হতে পারে।
আর কিছু বলো। আচ্ছা, আরেকটা বলেছো যে ওরালে মুখে বলা রিটেন লেখা, তো বাংলাটা হলো ওরাল কমিউনিকেট ইনফর্মাল হয়, টাইম। আচ্ছা, টাইম একটা দেখো, ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ তোমার লাগবেই। কিন্তু রিটেনের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ নো নিড। অর্থাৎ বোঝানোর যদি চেষ্টা করি তাহলে আমরা এটাই বলতে পারি যে ধরো ওরাল কমিউনিকেশন যখন করছি, ওরাল কমিউনিকেশন আমরা যখন করছি বডি ল্যাঙ্গুয়েজ লাগবেই। মানে ধরো আমি কথা বলছি, ঝিমাতে ঝিমাতে কথা বলছি, কেউ শুনবেই না, আমাকে একটু বডি ল্যাঙ্গুয়েজ থাকতেই হবে। মানে আমি একটু হাত পা নাড়াবো, একটু নিজের এক্সপ্রেশনটাকে দেখানোর চেষ্টা করব, এইভাবে করার চেষ্টা করব। তার মানে ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ দরকার, কিন্তু রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো বডি ল্যাঙ্গুয়েজের কিন্তু লাগে না। ওরাল কমিউনিকেশন ফাস্ট, রিটেন কমিউনিকেশন কম্পারেটিভলি স্লো। লিখতে সময় লাগে, বলতে সময় লাগে না। ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা ইমিডিয়েট ফিডব্যাক পাই। মানে ওরাল কমিউনিকেশন যেহেতু ফাস্ট ফরওয়ার্ড, তাই ফিডব্যাকটাও আমরা কি পাই, তাড়াতাড়ি পেয়ে যাই। কিন্তু রিটেনের ক্ষেত্রে ফিডব্যাকটা ডিলে হয়। তাহলে এখনো পর্যন্ত তিনটে পার্থক্য আমরা দেখলাম। বডি ল্যাঙ্গুয়েজ নিড, নো নিড, ফাস্ট, কম্পারেটিভলি স্লো, ইমিডিয়েট ফিডব্যাক, ডিলেড ফিডব্যাক, ফিডব্যাকে ডিলে হয়। আরও কিছু পার্থক্য কি, ওরাল কমিউনিকেশন লেস থটফুল, কিন্তু রিটেন কমিউনিকেশন হচ্ছে মোর থটফুল। দেখো লিখতে গেলে বেশি ভাবতে হয়, অনেক ভেবে ভেবে কিন্তু কি করতে হয়, লেখার চেষ্টা করতে হয়। ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রে আরেকটা পার্থক্য তোমরাই করেছিলে, সেটা হচ্ছে কি, রিসিভার মে ফরগেট দ্য মেসেজ। ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুদিন পর রিসিভার মেসেজটা ভুলেও যেতে পারে, বাট রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দ্য মেসেজ ইজ অলওয়েজ অ্যাভেলেবল। পার্মানেন্ট মেসেজ কখনো ভোলার গল্প নেই। তাহলে কয়েকটা পার্থক্য কি, বডি ল্যাঙ্গুয়েজ থাকে না, ফাস্ট স্লো, ফিডব্যাক তাড়াতাড়ি, ফিডব্যাক দেরি, লেস থটফুল, মোর থটফুল, রিসিভার ভুলে যেতে পারে কিন্তু রিসিভার ভুলবে না। এছাড়াও তোমরা অনেক করেছো ওইটাই যে ওরাল কমিউনিকেশন অস্থায়ী প্রকৃতির, যেহেতু ভুলে যায়, কিন্তু রিটেন কমিউনিকেশন স্থায়ী প্রকৃতির। ওরালে ফ্লুয়েন্সি থাকতে হবে অবশ্যই। তাহলে ওরালে যদি ফ্লুয়েন্সি থাকতে হয়, রিটেনের ক্ষেত্রে কি দরকার, ইনোভেটিভনেস থাকতে হবে। ওদিকে যদি ফ্লুয়েন্সি থাকে, এদিকে থাকতে হবে ইনোভেটিভনেস। এটাও একটা তোমরা পার্থক্য করতে পারো, একটা লিখিত একটা অলিখিত, একটা টাইম বললাম যে একটা কম্পারেটিভলি ফাস্ট, একটা কম্পারেটিভলি স্লো। তাহলে এগুলো আমরা কিন্তু ডিফারেন্স বা পার্থক্য করতে পারি। বাট এই পাঁচটা মাথায় রাখবে, কারণ এগুলো হচ্ছে পুরোপুরি PYQ এর উপরে অ্যানালাইসিস করে বেস করেই করা। আজকে লাস্ট একটা জিনিস পড়াবো, কারণ কমিউনিকেশন অনেক বড়, বললাম যে অনেকগুলি ক্লাস লাগবে।
দাদা একটু স্ক্রল করে নিয়ে যাবে একটু উপরে। অবশ্যই দেখে নাও। নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে, আমি তোমাদেরকে নন ভার্বাল কমিউনিকেশন বলেছি, যেখানে বডি ল্যাঙ্গুয়েজ জড়িত। যেখানে বডি ল্যাঙ্গুয়েজ জড়িত, মানে আমি লিখিতও নয় আবার মুখে ওরালিও নয়, আমি পুরোপুরি বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেশন করছি, অঙ্গভঙ্গিমার স্যার মাধ্যমে ইশারা করছি। করে কি সাহানা বলো? বলছি স্যার বডি ল্যাঙ্গুয়েজ বলতে যে হাই বলা বা বাই বলা এরকম একটা ইশারা করে। ইয়েস, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বলতে পারি জেস্চার, ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলো অর্থাৎ অঙ্গভঙ্গিমা, মুখের ভঙ্গি, বডির যে এক্সপ্রেশন, এগুলোকে আমরা নন ভার্বাল কমিউনিকেশন বলি। তো নন ভার্বাল কমিউনিকেশন থেকে কতগুলো শব্দ তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে একদম সংক্ষেপে। যেমন প্রথমে যেটা মাথায় রাখবে কাইনেসিস, KINESICS, কাইনেসিস। কাইনেসিস মানে এই যে বললাম না ফেসিয়াল এক্সপ্রেশন, সংক্ষেপে লিখলাম, তারপরে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে ধরো অঙ্গভঙ্গিমা বা জেস্চার, এগুলোকেই বলে কাইনেসিস। উদাহরণ দিয়ে বোঝাই, ধরো ক্লাসে কেউ বসে আছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে পড়া বুঝতে পারছে না, বা তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে তার পড়ার কোনো ইচ্ছা নেই। তার মানে কি বডি ল্যাঙ্গুয়েজ বা তার ফেসিয়াল এক্সপ্রেশন সেটাকে ব্যক্ত করছে। জেস্চার, অঙ্গভঙ্গিমা, রাস্তাতে কারোর সাথে দেখা গেল, হাত দেখিয়ে হাই বলল বা হাত দেখিয়ে টাটা বা বাই বলল, জেস্চার দেখালো, অঙ্গভঙ্গিমা করলো, এগুলোকে বলে হচ্ছে কাইনেসিস। কাইনেসিস। নেক্সট আরেকটা টার্ম মাথায় রাখবে, সেটা হচ্ছে অকুলেসিস। অকুলেসিস, LESICS, কাইনেসিস, অকুলেসিস। অকুলেসিস মানে কি দেখি, কেউ একজন বলো, কারণ অনেকেই এগুলো জানো। অকুলেসিস মানে হচ্ছে, ইয়েস ভেরি গুড টিনা, আই কন্ট্যাক্ট, স্টাডি of the role of eye contact। চোখে চোখে ইশারায় কথা বলা, দেখবে অনেকে চোখে চোখে কথা বলে যদি আগে থেকে নর্মালি চেনা পরিচিত হয়। এবারে চেনা পরিচিত না হলে অকুলেসিস করলে সে কিন্তু চট থাপ্পড় মেরেই চলে যাবে। তাহলে স্টাডি অফ দ্য রোল অফ আই কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্টের মাধ্যমে যে কথা বলা বা কমিউনিকেশন করা, সেটাকে আমরা বলতে পারি যে অকিউলেসিস। নেক্সট, তাহলে কাইনেসিস মানে স্টাডি অফ দ্য বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার, ফেসিয়াল এক্সপ্রেশন। অকুলেসিস হচ্ছে স্টাডি অফ দ্য রোল অফ দ্য আই কন্ট্যাক্ট। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্রক্সিমাইজ, PROXEMICS, প্রক্সিমাইজ। প্রক্সিমাইজ হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম। প্রক্সিমাইজ হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম, যেটার মানে হচ্ছে ফর দ্য
পার্সোনাল স্পেস অ্যাসপেক্টস অফ বডি ল্যাঙ্গুয়েজ, এটা বোঝাতে হবে একটু। তাহলে আমি কি বললাম একটু আগে বলে নি ইংরেজিতে, দেন আমি বাংলা করছি। হোয়াট ইজ প্রক্সিমাইজ? কি বললাম যে প্রক্সিমাইজ ইজ দ্য টেকনিক্যাল টার্ম ফর দ্য পার্সোনাল স্পেস অ্যাসপেক্টস অফ বডি ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রক্সিমাইজের উদাহরণটা দিই, তাহলে বুঝতে পারবে যে এখানে কিওয়ার্ড হচ্ছে স্পেস বা দূরত্ব। এখানে কিওয়ার্ড হচ্ছে কি স্পেস বা দূরত্ব। ধরো আমি রাস্তার এপারে দাঁড়িয়ে, আরেকজন রাস্তার ওই পারে দাঁড়িয়ে, খুব রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, জোরে জোরে হর্নের আওয়াজ হচ্ছে, তখন আমরা কি করব? এই যে দুজন কমিউনিকেট যে করছি, একটা ডিস্টেন্স রয়েছে, নন ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে তো করব কমিউনিকেটটা। এই যে দূরত্বের জন্য যে কমিউনিকেশন করতে হচ্ছে নন ভার্বাল ভাবে, এটাকে বলা হচ্ছে প্রক্সিমাইজ, দূরত্বের জন্য। এই যে উদাহরণটা দিলাম, এটাকে প্রক্সিমাইজ বলে চিহ্নিত করতে পারি। বা সাপোজ দেখা গেল ভিডিও কলে দুজন কথা বলছে কিন্তু ইন্টারনেট ইস্যু খুব, তখন শর্টকাটে কথা বলবে বা কথা বলার সময় হয়তো সিম্বল ইউজ করলো যে কথা শোনা যাচ্ছে না, কানে হাত দিয়ে বললো। এগুলো হচ্ছে প্রক্সিমাইজ, মানে যেখানে স্পেস বা দূরত্ব জড়িত, যেখানে প্রেস বা দূরত্ব জড়িত, সেটাকে আমরা প্রক্সিমাইজ বলতে পারি। তাহলে এখনো পর্যন্ত কয়েকটা শব্দ পেলাম, কাইনেসিস, অকুলেসিস, প্রক্সিমাইজ। কিওয়ার্ড মাথায় রাখবে, প্রক্সিমাইজ মানে স্পেস, অকুলেসিস মানে আই কন্ট্যাক্ট, কাইনেসিস মানে জেস্চার, বডি ল্যাঙ্গুয়েজ, ফ্যাসিয়াল এক্সপ্রেশন। নেক্সট হচ্ছে হ্যাপটিক্স। হ্যাপটিক্স, হ্যাপটিক্স মানে হচ্ছে কমিউনিকেশন বাই টাচ। স্পর্শ করার মধ্যে দিয়ে যে কমিউনিকেশন হয় সেটাকে বলা হয় হ্যাপটিক্স। সাপোজ ধরো দুটো বন্ধুর মধ্যে কোনো কারণে ঝগড়া বা লড়াই হয়েছে এ এবং বি এর মধ্যে। বি এর কাঁধে বা ঘাড়ে হাত দিল, এ হাতটা সরিয়ে নিল, অর্থাৎ বোঝানোর চেষ্টা করলো যে আমি বিয়ের সাথে কথা বলতে চাই না। তার মানে কি কমিউনিকেশনস বাই টাচ, দ্যাট ইজ কল্ড হ্যাপটিক্স। খুব সহজ, আর উদাহরণ দিয়ে এগুলো মনে রাখা আরও বেশি সহজ। আরেকটা টার্মস মাথায় রাখবো, সেটা হচ্ছে প্যারা ল্যাঙ্গুয়েজ। প্যারা ল্যাঙ্গুয়েজ মানে মূলত আমরা যখন কথা বলি তখন আমাদের পিচ কেমন, তখন আমাদের ভলিউম কেমন, তখন আমাদের কথা বলার স্পিড কেমন, এগুলো রিলেটেড যখন আমি স্টাডি করব তখন সেটাকে প্যারা ল্যাঙ্গুয়েজ বলবে। এগুলো রিলেটেড যখন আমি স্টাডি করব তখন সেটাকে আমরা প্যারা ল্যাঙ্গুয়েজ বলে কি করব, চিহ্নিতকরণ করার চেষ্টা করব। তখন আমরা সেটাকে প্যারা ল্যাঙ্গুয়েজ বলে চিহ্নিত করার চেষ্টা করব। পিচ, পিচ মানে দেখবে কারোর গলার যে কণ্ঠস্বর সেটা খুব তীক্ষ্ণ হয়, কারোর খুব আস্তে আস্তে হয়। ভলিউম, ভলিউমটাও সে অনেকটা, কেউ জোরে কথা বলে, কেউ আস্তে আস্তে কথা বলে, কেউ স্পিডে কথা বলে, কেউ কম স্পিডে কথা বলে। এই যে পিচ মানে কথা বলার টোন কেমন, ভলিউম কেমন, স্পিড কেমন, এই সংক্রান্ত স্টাডিকে আমরা বলতে পারি যে প্যারা ল্যাঙ্গুয়েজ। এই কিওয়ার্ডসগুলো খুব ভালোভাবে তোমাদেরকে মাথায় রাখার কিন্তু চেষ্টা করতে হবে।
এই যে এতদূর পর্যন্ত পড়ালাম, কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা থাকে আগে সেটা বলো। ওই যে প্যারা ল্যাঙ্গুয়েজের আগে ওটা কি লিখেছেন, ওটা একটু মানেটা বলবেন? হ্যাপটিক্স, উদাহরণটা বল। কমিউনিকেশনস বাই টাচ। হ্যাপটিক্স মানে, তার মানে কি, উদাহরণ দিয়ে যদি বোঝায়, সাপোজ দেখা গেল তুমি কথা, মুখে কোনো কথা বললে না, কোনো লিখাও লিখলে না, তুমি তোমার টাচের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছো, যে কমিউনিকেশন করার চেষ্টা করছো, দ্যাট ইজ কল্ড হ্যাপটিক্স। ধরো এ এবং বি দুটো বন্ধুর মধ্যে খুব ঝগড়া হয়েছে, বি এর কাছে গিয়ে বসলো, এ দেখা গেল বিকে হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিল। তার মানে কি বোঝানোর চেষ্টা করছে যে আমি আপনার সাথে বসতে এখন চাই না, আমি তোমার সাথে কথা বলতে চাই না। এটা হ্যাপটিক্স। আশা করছি বুঝতে পেরেছো, এসাও বুঝতে পেরেছো। এবং যে জিজ্ঞেস করলে দীপান্বিতা বলছে সেকেন্ড কি ছিল? অকিউলেসিস, স্টাডি অফ দ্য রোল অফ দ্য আই কন্ট্যাক্ট। দেখবে আই কন্ট্যাক্টের মাধ্যমে কমিউনিকেশন হতে পারে। ধরো কমিউনিকেশনের ক্ষেত্রে তুমি কাউকে একটা কিছু পড়াচ্ছ, তার তুমি আই কন্ট্যাক্টের মাধ্যমে বুঝতে পারলে যে হ্যাঁ সে পড়াটা বুঝতে পারছে। বা আই কন্ট্যাক্টের মাধ্যমেও কিন্তু চোখে চোখে ইশারাতে যে কমিউনিকেশন হয় সেটাকে অকিউলেসিস বলে আমরা চিহ্নিতকরণ কিন্তু করতে পারি। আশা করছি বুঝতে পারছো। এবারে আসি যে প্রসঙ্গতে, সেটা হচ্ছে যে কালকে 4টে কোশ্চেন দিয়েছিলাম, অনেকে অ্যান্সার করেছো। সব থেকে ভালো হচ্ছে সুনেত্রা কি ক্লাসে রয়েছো এখন? তাহলে তুমি দেখলাম আমাকে অ্যান্সারের 4টে ব্যাখ্যাটাও দিয়েছো ম্যাথের, সেক্ষেত্রে তুমি সেটা গ্রুপে শেয়ার করে দিবে। তুমি তাহলে গ্রুপে তুমি যে 4টে অ্যান্সার করেছো সেটাকে শেয়ার করে দিবে, সেটা বাকিরা দেখো। যদি তারপরও বুঝতে না পারো তখন বলবে, তখন আমি সেটা ক্লাসে করাবো বা আজকে দেখিয়ে দেবো। সেকেন্ড, ফার্স্ট অফ অল ইংরেজি গ্রামার বা ইংরেজি বিষয়গুলো শিখতে গেলে আমি একটা বইয়ের আগে সাজেস্ট করছি, এই বইটি আগে কেনো বা জোগাড় করো, বা না থাকলেও কেনার দরকার নেই, বাড়িতে যার কাছে যে গ্রামার বই রয়েছে আমাকে একটু ইনফর্ম আজকেই করবে। আমি তাও একটা গ্রুপে বলছি, তারপরে আমি সেটা তোমাদেরকে পড়ানো বা বোঝানোর চেষ্টা করবে। এই বইটা থাকলে এই বইটা একটু জানানো, না থাকলে যার কাছে যে বই রয়েছে সেটা একটু ইনফর্ম করবে। আমি গ্রুপে বইটির ছবি তোমাদেরকে পাঠিয়ে রাখলাম। না হলে যার কাছে যেটা আছে আমাকে জানাবে। সেকেন্ড, ম্যাথের ব্যাপারটা তো বললাম যে সুনেত্রা গ্রুপে পাঠাবে, দেখবে, তারপরে আমাকে জানাবে। আর কালকে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস, প্রথম ক্লাস থিওরি দিয়ে হবে, এত অল্প সময় নয়, আরও কিন্তু লেন্দি সময় হবে। বইটা নিয়ে আমি একটি বইয়ের ছবি দেখো গ্রুপে পাঠিয়েছি, এটা থাকলে ভালো, এটা জোগাড় করতে পারো, তারপরে আমি তোমাদেরকে ইংরেজি সম্পর্কে পড়াবো। না থাকলে যার কাছে যা গ্রামার বই রয়েছে আমাকে ইনফর্ম করবে আজকের মধ্যেই, যে আমার কাছে এই বইটি রয়েছে, এটা কি আমি ইউজ করতে পারি কি পারি না। ঠিক আছে।